আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় এসএসসি 25-এর শিক্ষার্থীরা, গানশট সিরিজের আজকের প্রথম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে আমাদের গানশট সিরিজটা আজকে থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমরা অলরেডি সকাল থেকে বাকি সাবজেক্টের ক্লাসগুলো পেয়ে গেছো। তো আমাদের কেমিস্ট্রি ক্লাসটা আমরা চেয়েছিলাম একটু অফিসিয়ালি সুন্দর করে লাইভ করে আমরা শুরু করব। তো সেই মোতাবেক আমি আপনাদের সামনে চলে আসলাম। তো আপনারা সকলে একটু কাইন্ডলি লাইভটাই জয়েন করে ফেলেন। আপনার ফ্রেন্ডরা যারা আছে সবাইকে একটু কষ্ট করে মেনশন করে দেন আমাদের কিন্তু স্যার ক্লাসটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, লাইভে আসার কয়েকটা কারণ আছে। আপনাদের গানশট সিরিজটা নিয়ে আমাদের প্ল্যানিংটা কি আছে সেটা একটু আমরা বলবো। আপনাদের ক্লাসগুলো কিভাবে যাবে সেটা একটু বলবো। এছাড়াও আরো টুকিটাকি কিছু কথাবার্তা শেয়ার করবো যেন আপনাদের কারো মনে কোনো প্রশ্ন থাকলে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। তো সবাইকে আবারও স্বাগত আজকের আমাদের গানশট সিরিজের কেমিস্ট্রির প্রথম লেকচারে। তো আপনারা যে যার ফ্রেন্ডরা আছে সবাইকে একটু কাইন্ডলি মেনশন করে দেন। এসএসসি 25-এর গানশট সিরিজ আজকে থেকে শুরু হচ্ছে। তো আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন যেন যারা এসএসসি পরীক্ষার্থী আছে 25 ব্যাচ আছে তারা যেন ক্লাসগুলো করতে পারে, তারা যেন উপকৃত হয়, তারা যেন জানতে পারে যে আমাদের কিন্তু একটা সুন্দর এক মাসের মাত্র 28 দিনের একটা প্ল্যানিং, 28 দিনে আমরা 100-তে 100 টার্গেট নিয়েছি। ঠিক আছে, আমি একটু লাইভটা শেয়ার করে দিতেছি। ওকে, ডান। আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আপনারা বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে জানাবেন। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। ঠিক আছে, সাউন্ডটা মনে হয় ঠিকঠাক পায়নি। একটা মিনিট। একটা মিনিট। ওকে, এবার আশা করি সাউন্ড আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। এবার আশা করি সাউন্ডটা ক্লিয়ার হয়েছে। ওকে, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি। তানভীর হোসেন সিফাত, এইচএসসি 25 আপনাদের স্যার সোমবার থেকে কিন্তু ক্লাস শুরু। এইচএসসি 25 আপনাদের সোমবার থেকে এফআরবি ব্যাচে একদম ধুম ধারাক্কা ক্লাস শুরু। রুটিন দিয়ে দিছি। সুমাই আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, যদি একটু অসুস্থ তারপরেও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, ডান। তো চলেন আমরা শুরু করে দিই আমাদের ক্লাসটা। সর্বপ্রথম যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো যে আমাদের গানশট সিরিজের প্ল্যানিংটা কি, আমাদের গানশট সিরিজের প্ল্যানিংটা কি সেই বিষয়টা নিয়ে প্রথম আমরা একটু কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, আমাদের গানশট সিরিজের প্ল্যানিংটা হলো কালকে আমার টেস্ট পরীক্ষা শুরু, দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ খুব ভালো একটা পরীক্ষা হবে, দিলাম দোয়া করে, ইনশাল্লাহ খুব সুন্দর একটা পরীক্ষা হবে। তো গানশট সিরিজ হইল আমাদের এই সিরিজটাতে একদম 28 ক্লাসে কেমিস্ট্রি টোটাল একটা সুন্দর প্ল্যানিং আছে, বায়োলজি একটা সুন্দর প্ল্যানিং আছে। টোটাল 28 ক্লাসে কেমিস্ট্রি এবং বায়োলজি এই 200-তে 200 পাওয়ার জন্য যেভাবে পড়া দরকার আমরা ঠিক সেইভাবে লেকচার প্ল্যান সাজিয়েছি আপনাদের জন্য। এখন তো নতুন করে শেখানোর কিছু নাই, এখন তো আপনাদের এবিসিডি পড়ানোর সময় না। এখন আমাদের পড়তে হবে যে আমার একদম জায়গা মতো পরীক্ষায় যেটা আসবে কিভাবে লিখতে হবে, কিভাবে পড়তে হবে, একদম হ্যাঁ একদম টু দি পয়েন্ট আমাদের এখন পড়তে হবে। তো সেই কারণে আপনাদের গানশট সিরিজে আমি কেমিস্ট্রি এবং বায়োলজি প্ল্যানিংটা করছি এইভাবে। আপনাদের একটা অধ্যায়ের উপর, ধরেন পদার্থের গঠন, এই একটা অধ্যায়ের উপর আমার 2টা করে ক্লাস যাবে। একটা ক্লাসে যাবে, প্রথম ক্লাসে যাবে বেসিক প্লাস সৃজনশীল এবং শর্ট কোশ্চেন। এই 3টা পোর্শন নিয়ে আমাদের রিটেন যে পার্টটা আছে, ক্রিয়েটিভ যে পার্টটা আছে, এইটা থাকবে আমাদের একটা লেকচার। এবং আরেকটা লেকচারে আমাদের বিগত 10 বছর 2015 থেকে 2024 বিগত 10 বছরের অলমোস্ট আমরা কি করব আমাদের টপিক ওয়াইজ
একটা অধ্যায়ের ভিতর কতগুলা টাইপ আছে, ওই টাইপ ভিত্তিক বিগত 10 বছরে কি কি প্রশ্ন আসছে আমরা পুরা টু দি পয়েন্ট ধরে ধরে সলভ করব। আপনি এমসিকিউ ঠাড়া মুখস্থ করে বা হুবহু একটা টেস্ট পেপার গাইড কিনলেন, প্রশ্ন অ্যান্সার মুখস্থ করে খুব বেশি ভালো করতে পারবেন না। এমসিকিউ পড়ার জন্য আমাদের কিছু সিস্টেম আছে। এমসিকিউ পড়তে হয় আমার টপিক ধরে। ধরেন আপনার দেখলেন যে বোর্ড পরীক্ষায় একটা প্রশ্নে আসছে ইলেকট্রনের ভর কত, তখন আপনারা কি করেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনারা যে কোনো একটা গাইড বা টেস্ট পেপার কিনেন, কেনার পরে আপনারা ওই প্রশ্ন উত্তর মুখস্থ করেন। তো আপনি যখন শুধু ইলেকট্রনের ভর কত প্রশ্নের উত্তর মুখস্থ করছেন, আপনি একটা জিনিস জানছেন, কিন্তু আপনার পড়তে হবে হইলো কিভাবে যে ইলেকট্রনের ভর আসছে, তার মানে আমার ইলেকট্রনের চার্জ আসতে পারে, কে আবিষ্কার করে আসতে পারে, চার্জের পরিমাণ আসতে পারে, তারপরে আমার প্রোটন আসতে পারে, প্রোটন কে আবিষ্কার করছে আসতে পারে, প্রোটনের ভর আসতে পারে, প্রোটনের চার্জ আসতে পারে, নিউট্রনের ভর আসতে পারে। তার মানে আপনাকে পড়তে হবে হলো একটা প্রশ্ন দেখে তাকে বিশ্লেষণ করে যে আমার কোন অংশটা কোন টপিকটাই টাচ দিতেছে। শুধু প্রশ্ন উত্তর মুখস্থ করলে আপনি ওই একটা প্রশ্নের উত্তরই জানবেন বা আপনি খুব বেশি ভালো করতে পারবেন না। আবার আপনি যদি প্রশ্নগুলো সলভ না করেন, আপনি শুধু বই রিডিং পড়তেছেন, দাগাইতেছেন, দেখা গেল সাময়িক সময় মনে আছে, কিন্তু আপনি যে প্রশ্ন অ্যানালাইসিস করেন নাই, এই কারণে আপনি বোর্ড পরীক্ষায় যে আসল পরীক্ষার সময় যে আপনি ঠিক মতো অ্যান্সার করতে পারতেছেন না, ক্যালকুলেশন করতে পারতেছেন না, বা আপনার মনে পড়তেছে না। এই কারণে এমসিকিউ পড়ার সিস্টেম হবে হলো অ্যানালাইসিস করে আমার একটা বোর্ডে কোন টপিক থেকে প্রশ্ন আসছে, ওই টপিকের রিলেটেড কোন কোন জিনিস আমার একসাথে পড়তে হবে। এইভাবে করে যদি আপনি পড়েন, আপনার এমসিকিউতে খুব ভালো একটা খুব ভালো একটা রেজাল্ট করা সম্ভব। ঠিক আছে, ডান। তো আমরা ঠিক সেই কাজটাই করব। আমরা এক একটা অধ্যায়ের উপর 2টা করে ক্লাস নিব। একটা ক্লাস থাকবে আমাদের বেসিক, সৃজনশীল এবং শর্ট কোশ্চেন। আরেকটা ক্লাস থাকবে আমাদের বিগত 10 বছর 2015 থেকে 2024 পর্যন্ত আমাদের যতগুলো বোর্ড পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা বোর্ডের আমাদের প্রত্যেকটা অধ্যায়ের টপিক ভিত্তিক, গড় পরতয় না, এক একটা টপিকের উপর কোনটা কোন এমসিকিউ গুলো আসছে, ওই এমসিকিউ গুলো আমরা বিশ্লেষণ করে সমাধান করব। তাইলে হবে কি, তাইলে কিন্তু আপনি খুব সুন্দর একটা ভালো ফলাফল পাবেন। ঠিক আছে, তো আর কথা বাড়াবো না, চলেন শুরু করি। আর আমাদের ফেসবুকের অফিসিয়াল পেজে, আপনারা দেখবেন যে সেখানে কি দেওয়া আছে, একটা রুটিন দেওয়া আছে। মাস্টার সাকিব অফিসিয়াল পেজে সুন্দর একটা রুটিন দেওয়া আছে। এই রুটিনে দেখবেন আপনার ডেইলি এরকম বলা আছে যে আমাদের প্রতিদিন কখন কোন টাইমে কোন কোন ক্লাস আপলোড হবে, কিভাবে আপলোড হবে, আপনাদের সুন্দর একটা রুটিন করে দেওয়া আছে। আপনারা সবাই ওই রুটিনটা ফলো করবেন। ফেসবুক পেজে এবং ইউটিউবে দেখবেন আমাদের ক্লাসগুলো আপলোড হয়ে গেছে। কারণ আজকে আমাদের কথা ছিল ক্লাস আপলোড করার, তো চলেন দেখি হয়েছে কিনা। চলেন দেখি আমরা। আজকে আমাদের সকাল 10টায় ছিল ফিজিক্স ক্লাস আপলোড করার কথা। হ্যাঁ, আজকে সকাল 10টায় আমাদের ফিজিক্স ক্লাস আপলোড করার কথা ছিল। তো দেখতে পারবেন আপনারা যে আজকে এই যে 11 আওয়ার্স আগে আমাদের সকাল 10টায় আজকে আমাদের ফিজিক্স ক্লাসটা আপলোড হয়ে গেছে। আপনাদের তরঙ্গ শব্দ যে অধ্যায়টা আছে সেটা বেসিক ক্লাস আপনাদের অলরেডি আজকে প্রথম লেকচার আপলোড হয়ে গেছে। দেন আমাদের ঠিক 12টার সময় আমাদের কোন ক্লাসটা হয়েছে স্যার, আমাদের বাংলা ক্লাসটা আপলোড হয়ে গেছে। আমাদের বাংলা শুভা গদ্য, বাংলা প্রথম পত্রের একটা গদ্য আজকে আমাদের লেকচার 1-এ পড়াইছেন। তো বাংলা টিচার তোমাদের কাছে নতুন, বাংলা টিচার যে আছে তন্ময় স্যার, সে হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। তো তোমাদের বাংলায় একটা সেরা সার্ভিস দেওয়ার জন্য সে তার সর্বাত্মক চেষ্টা করবে, এবং ইনশাল্লাহ আমরা টিম এমএস সবাই একসাথে একে অপরকে সহযোগিতার মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্টকে একটা টপ নচ লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এরপরে দেখেন আপনারা ঠিক আজকে সন্ধ্যা 7টার সময় আমাদের ম্যাথমেটিক্স একটা অধ্যায় আমাদের কিন্তু পরিমিতি 16.3 16.4 আমাদের পর্ব 3 কিন্তু স্যার আপলোড হয়ে গেছে। এবং ঠিক এই যে আজকে 9:30 যদিও শুরু করার কথা ছিল, আমার 15 মিনিট লেট হয়েছে শুরু করতে। তো ঠিক এই যে আমি কিন্তু আপনাদের সামনে লাইভে চলে আসছি কেমিস্ট্রি ক্লাস নিয়ে। তো আমাদের রুটিনে ঠিক এভাবে করে সাজানো আছে যে আপনার ডেইলি কখন কোন ক্লাসগুলো আপলোড হবে। তো খুব বেশি সমস্যা না হইলে, কিছু দৈব দুর্ঘটনা আছে, অসুস্থতা আছে মানুষ, তো তো একান্ত সমস্যা না হলে ইনশাল্লাহ রুটিন ব্রেক হবে না। রুটিনে যেভাবে দেওয়া আছে আমাদের ক্লাসগুলো কিন্তু স্যার সেভাবে করে আপলোড হবে। ঠিক আছে,
রুটিনে ঠিক যেভাবে দেওয়া আছে দেখবেন আপনারা প্রতিদিন এরকম ক্লাসগুলো পেয়ে যাইতেছেন। আর আজকে প্রথম ক্লাসটা আমি কেমিস্ট্রিতে এই কারণে গানশট সিরিজে লাইভে আসলাম, আপনাদের আমাদের প্ল্যানিংটা, এই যে কিছু কথাবার্তা সবকিছু বলে একটু ক্লিয়ার করে দিলাম, যেন আপনাদের মনে প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো দূর হয়ে যায়। এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের জন্য অল টাইম আমাদের এমএস টিম সব সময় আছে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। ওকে, তো চলেন আমরা শুরু করে দেই। আজকে আমাদের গানশট সিরিজের কেমিস্ট্রির প্রথম লেকচার। আমরা পদার্থের গঠনের উপর একটা বেসিক ক্লাস করছিলাম, এক ক্লাসে আমরা ওই অধ্যায় টোটাল বেসিক এ টু জেড শেষ করছিলাম। আজকে ঠিক আমরা পদার্থের গঠন থেকে বিগত 10 বছরে 2015 থেকে 2024 পর্যন্ত টপিক ওয়াইজ কোন কোন বোর্ড প্রশ্নগুলো আসছে এবং সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। তো এই অধ্যায়ে আমরা টোটাল 92টা প্রশ্ন সিলেক্ট করছি। এই 92টা প্রশ্ন যদি আপনি সলভ করেন, অ্যানালাইসিস করে পড়েন, বিশ্লেষণ করে পড়েন, তাহলে দেখতে পারবেন আপনার এমসিকিউ সলভের দক্ষতা কতটা বেড়ে গেছে। এবং ঠিক প্রতিটা অধ্যায়ে বিগত 10 বছরের 50 থেকে এরকম 100-র কাছাকাছি করে এমসিকিউ আমরা নিয়েছি। গানশট সিরিজের প্রত্যেকটা অধ্যায়ে এরকম একটা করে এমসিকিউ ক্লাস হবে এবং ওই এমসিকিউ ক্লাসে বিগত 10 বছরে কোশ্চেন অ্যানালাইসিস করে সলভ করানো হবে। আর শুধুমাত্র তোমাদের যে অধ্যায় 11 আছে, যেটাকে তোমরা অর্গানিক কেমিস্ট্রি বলে ডাকো, তো অর্গানিক কেমিস্ট্রি যে অধ্যায়টা আছে 11, সেখানে আমাদের সম্ভবত 134টা এমসিকিউ সিলেক্ট করা হয়েছে। যে এই 134টা এমসিকিউ যদি আপনি সলভ করেন, আপনার টোটাল অর্গানিকের কোশ্চেন অ্যানালাইসিস হয়ে যাবে। ঠিক আছে, তো চলেন আমরা কোশ্চেনগুলো একটু দেখি এবং আমরা সলভ করার চেষ্টা করি। আশা করি আমার থেকে বেশি ভালো করে আপনারা সলভ করতে পারবেন। তো চলেন শুরু করা যাক। ওকে, তো আমাদের বিষয় হলো কি, আজকে আমরা রসায়ন বিগত সালের প্রশ্নোত্তর অধ্যায় ভিত্তিক ও টপিক অনুযায়ী বোর্ড প্রশ্ন বিশ্লেষণ। আমরা প্রত্যেকটা অধ্যায়ের এখন টপিক ওয়াইজ কি করবো, বোর্ড প্রশ্ন, বিগত 10 বছরের বোর্ড প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করে পড়বো। তো চলুন শুরু করি। আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে, আশা করি ক্লিয়ার দেখা যেতেছে, আপনারা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন। ওকে, আর একটু জুম করবো, কোনো সমস্যা নেই, যত সুন্দর করে আমরা সলভ করতে পারি। ডান, তো চলেন আমরা শুরু করি। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, আমাদের দেখেন অধ্যায় 3-এ আপনি যখন বইটা খুললেন, অধ্যায় 3টা খুললেন, একদম শুরুতে কয়েকটা কথা লেখা আছে পদার্থ নিয়ে, আমাদের যে মৌলগুলো আছে এগুলো নিয়ে কিছু কথা লেখা আছে। ওই পার্টটা থেকে যে মৌলিক ও যৌগিক পদার্থ, এই টপিকটা থেকে আমার দেখতে পাচ্ছি 2টা এমসিকিউ আসছে। প্রথমটা হলো প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি। আমরা জানি 2016 সাল পর্যন্ত, 2016 সাল পর্যন্ত এই পর্যন্ত টোটাল আমাদের কয়টা, 118টা মৌল আবিষ্কার হয়েছে। এই 118টা মৌলের ভিতর আমরা জানি 98টা মৌল, 98টা মৌল স্যার কোথায় পাওয়া যায়, 98টা মৌল স্যার প্রকৃতিতে পাওয়া যায়। হ্যাঁ, 98টা মৌল কোথায় পাওয়া যায়, প্রকৃতিতে পাওয়া যায়। আমাদের বইতে দেখবেন সুন্দর মতো প্রথম প্যারাতে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। এর সাথে আরেকটাই দেখেন আমরা পড়তে হবে কেমনে, যে আপনাকে এখন যখনই আপনি দেখলেন এখানে চাইছে প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কয়টি, তখন আপনাকে পড়তে হবে প্রকৃতিতে প্রাপ্ত কয়টা, কৃত্রিম ভাবে বানাইছে কয়টা, আমাদের মানব দেহে কয় ধরনের মৌল আছে। ওই যে এই আপনাকে একটা টপিক বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে পড়তে হবে, কারণ আপনার এই প্রথম প্যারা থেকে এই টাইপের যে ইনফরমেশন গুলো আছে এগুলো সুন্দর মতো পড়ে ফেলতে হবে। আপনাকে পরীক্ষায় ধরেন বোর্ডে, চট্টগ্রাম বোর্ড 21-এ এটা আসছে। আর আপনাদের দেখা মানব যেটা বললাম যে মানব শরীরে কত ধরনের ভিন্ন মৌল আছে, বরিশাল 21, চট্টগ্রাম 22, 21, সিলেট বোর্ড 22, বরিশাল 21, দিনাজপুর 24, 21, বহু অনেকগুলা বোর্ডে আসছে। তো দেখেন এদের রিলেটেড থাকে, হুবহু প্রশ্ন না আসলেও ঘুরে ফিরে সে রিলেটেড কোশ্চেন গুলো আসে। তারপর টপিক বিশ্লেষণ করে পড়তে হবে। তো আমাদের প্রকৃতিতে প্রাপ্ত টোটাল 118টা মৌলের ভিতর 98টা মৌল প্রকৃতিতে পাওয়া যায়। এবং আমাদের আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে যে আমাদের মানব দেহে প্রায় 26 ধরনের, আমাদের মানব দেহে প্রায় কত ধরনের স্যার, 26 ধরনের মৌল পাওয়া যায়। তাইলে আমার প্রথমটার অ্যান্সার হবে প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি, প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা 98টি। এবং আমাদের দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার হবে মানব শরীরে মোট কতটি ভিন্ন ভিন্ন ধরনের মৌল আছে, মানব শরীরে মোট প্রায় 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে। তাহলে আমার প্রথমটার অ্যান্সার হবে গ এবং দ্বিতীয়টার অ্যান্সার হবে কত স্যার, দ্বিতীয়টার অ্যান্সার হবে আমাদের খ। আশা করি আপনারা সবাই দেখতেছেন, ক্লাস একদম স্পষ্ট হইতেছে লেখা, ইয়েস ঠিক আছে। ওকে ডান, দেন আমরা পরের প্রশ্নে চলে যাই।
তিন নাম্বার এবার আমাদের টপিকটা কি, অণু আর পরমাণু। আপনাদের ওই অধ্যায়ের এবার পরের টপিকটা দেখবেন কি আছে স্যার, পরের টপিকটা আছে অণু আর পরমাণু। তো দেখেন অণু আর পরমাণু থেকে 3 নাম্বার কোশ্চেনটা কি দিছে, অ্যালুমিনিয়াম নাইট্রেটের একটি অণুতে কতটি পরমাণু থাকে। অ্যালুমিনিয়াম নাইট্রেট, তার মানে আমার প্রথমে সংকেতটা আমার জানা লাগবে। অ্যালুমিনিয়াম নাইট্রেট, তো একটু লিখি, অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়াম ভদ্রলোক, আর নাইট্রেট হলো NO3। তো আমরা সবাই জানি অ্যালুমিনিয়ামের যোজনী কত, অ্যালুমিনিয়ামের যোজনী 3। আপনাদের অধ্যায় 5, আপনাদের অধ্যায় 5-এ দেখবেন সুন্দর করে কয়েকটা ছক আছে, ওই ছকের মধ্যে যৌগমূলকের যোজনী কত, কোন মৌলের যোজনী কত, সুন্দর করে ছক দেওয়া আছে। আপনি পদার্থের গঠন অধ্যায় পড়তেছেন, কিন্তু আপনাকে বোর্ডে প্রশ্নগুলো কিন্তু স্যার ফ্রেশ আসবে না, যে একটা অধ্যায় থেকে ওই অধ্যায় থেকে ঠিক ওই প্রশ্নগুলো আসবে, বিষয়টা এমন না। আপনি দেখবেন একটা সৃজনশীলের মধ্যে ক দিছে অন্য একটা অধ্যায় থেকে, খ দিছে আর একটা অধ্যায় থেকে, আবার দেখবেন গ ঘ আপনাকে লিঙ্ক করে প্রশ্ন দিছে, এক অধ্যায়ের সাথে আরেক অধ্যায় আপনাকে কানেকশন করে প্রশ্ন দিছে। তো এই কারণে এখন আপনার এটা ভাবার সুযোগ নাই যে আমি এখন মাত্র 9-এ উঠি নাই, যে আমি এই অধ্যায় পড়তেছি পদার্থ গঠন, তো আমার শুধু এখান থেকেই প্রশ্ন আসবে, কারণ আমরা সৃজনশীলগুলো ফেস করবো শুধু এই অধ্যায়ের উপরে না। আপনার প্রশ্ন অনেক লিঙ্ক করে এক একটা অধ্যায় একাধিক অধ্যায় মিক্স করে প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে। তো আমাদের খেয়াল করেন অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3, তাহলে 3 চলে যাবে এর কাছে, আর নাইট্রেট যৌগমূলকের যোজনী 1, তাহলে 1 লিখলাম না আর, তাহলে আমার অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেত কি হবে, AlNO3 3। এবার আসেন কি বলছে, এই যে অ্যালুমিনিয়াম নাইট্রেট অণু, এর একটা অণুতে কতটা পরমাণু আছে, চলেন হিসাব করি। এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা স্যার, একটা, যোগ এখানে নাইট্রোজেন কয়টা আছে, 3টা, যোগ এখানে অক্সিজেন কয়টা আছে, 3 3 9টা, তাহলে টোটাল আছে 9 আর 1 10 আর 3 কত স্যার, 13টা। তাহলে আমার টোটাল কয়টা পরমাণু আছে স্যার, 13টা। তাহলে অপশন কোনটা হবে স্যার, আমাদের অ্যান্সার হবে গ নাম্বারটা। অ্যান্সার হবে কোনটা স্যার, অ্যান্সার হবে আমার গ নাম্বারটা, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে আমার গ নাম্বারটা। তারপরে প্রশ্নে চলে যাই, অ্যামোনিয়াম ফসফেটের অণুতে, তার মানে আপনি বুঝতে পারলেন যে আপনাদের এই অণু পরমাণু যে একটা যৌগ বা অণু দিয়ে বলবে সেখানে কতটা পরমাণু আছে, এই টাইপের প্রশ্নগুলো তাহলে আপনারা দেখতেছেন বোর্ডে ফেস করবেন, তাহলে আপনার এই টপিকটা সুন্দর মতো ভাজা ভাজা করে ফেলতে হবে। অ্যামোনিয়াম ফসফেটের অণুতে কতটি পরমাণু বিদ্যমান। তো প্রথমে আগে অ্যামোনিয়াম ফসফেটের সংকেত লিখি, অ্যামোনিয়াম, তাহলে অ্যামোনিয়াম কি, NH4, ফসফেট কি, PO4। এবার ফসফেটের যোজনী কত, ফসফেটের যোজনী কিন্তু 3, কোথায় পাইছি, আপনাদের অধ্যায় 5-এ সুন্দর মতো ছকে লেখা আছে। আর অ্যামোনিয়ামের যোজনী 1 লিখলাম না। এবার আসেন বলছে এই অণুতে কয়টা পরমাণু আছে বের করতে। দেখেন এখানে নাইট্রোজেন কয়টা আছে, নাইট্রোজেন আছে 3টা, হাইড্রোজেন কয়টা আছে, 3 4 12টা, ফসফরাস কয়টা আছে, একটা, অক্সিজেন আছে কয়টা, 4টা। টোটাল কয়টা পরমাণু আছে, 12 আর 3 15, 16 আর 4 20টা। তাহলে এখানে টোটাল কয়টা পরমাণু আছে, 20টা। তাহলে অ্যান্সার কত হবে স্যার, অ্যান্সার হবে আমার ঘ নাম্বারটা, অ্যান্সার হবে আমার 20। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। তারপরটা যাই, পটাশিয়াম ডাইক্রোমেটের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান। পটাশিয়াম ডাইক্রোমেটের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান, এটা আমাকে চাইছে, ঠিক আছে। আচ্ছা, তো চলেন একটু দেখি পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি, পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত হইল K2Cr2O7, K2Cr2O7। এখানে কয়টা পরমাণু আছে দেখি, পটাশিয়াম আছে কয়টা, পটাশিয়াম আছে 2টা, ক্রোমিয়াম 2টা, অক্সিজেন আছে 7টা, তাহলে 7 8 9 10 11, তাহলে টোটাল কয়টা পরমাণু আছে, 11টা পরমাণু আছে। এখন আপনারা আমার থেকে ভালো পারবেন, দেখছেন এই টপিকটা থেকে বোর্ডে অসংখ্যবার প্রশ্ন আসছে, দেখেন বোর্ডে বারবার প্রশ্ন আসছে, তার মানে এই টপিকটা আপনাকে খুব ভালো মতো আয়ত্ত করা লাগবে। তাহলে অ্যান্সার কত হবে, 11। আর পটাশিয়াম ডাইক্রোমেট যেহেতু পড়লেন, এর একটা জাত ভাই আছে, মানে খুব কাছাকাছি, KMnO4। এই পটাশিয়াম ডাইক্রোমেট বলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নামটা মনের মধ্যে কেন লৌকি মারে, হ্যাঁ, আপনাকে দেখা গেল আপনি পড়ে গেলেন পটাশিয়াম ডাইক্রোমেট, আপনি বোর্ডে যাই দেখলেন প্রশ্ন দিচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কতটি পরমাণু আছে, কয়টা আছে, 1টা 2টা 4টা, টোটাল কয়টা, 6টা, ঠিক আছে। ওকে, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে
কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। তো এই প্রশ্নটা আমার কোথা থেকে লিঙ্ক করা, তোমাদের বইয়ের অধ্যায় 6 থেকে লিঙ্ক করে দিচ্ছে। কোথা থেকে লিঙ্ক করে দিচ্ছে? তোমার বইয়ের অধ্যায় 6 থেকে লিঙ্ক করে দিচ্ছে। তো একটু দেখি ওকে, এইটা অ্যান্সারটা পারতে গেলে আমাদের কিছু কি করা লাগবে? এই অ্যান্সারটা পারতে গেলে আমাদের একটু একটা কনসেপ্ট নিয়ে একটু কথা বলা লাগবে, ঠিক আছে? তো চলেন, ধরেন আমি আপনাকে বললাম 1 মোল কার্বন ডাই অক্সাইড। আমি আপনাকে কি বললাম? আমি আপনাকে বললাম 1 মোল কার্বন ডাই অক্সাইড। আমরা সবাই খুব ভালো করে জানি কোন একটা মৌলের বা যৌগের পারমাণবিক ভরকে বা আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয়, হ্যাঁ, পারমাণবিক ভরকে বা আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয়, তাকে তার কি বলে? তাকে ওই মৌলের বা যৌগের 1 মোল বলে। জি স্যার। তাইলে আমার ধরেন সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিডের আমার আণবিক ভর কত? 98। তাহলে 98 কে যদি গ্রামে প্রকাশ করি, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বলা মানেই 1 মোল সালফিউরিক অ্যাসিড। তাইলে কোন একটা পরমাণুর পারমাণবিক ভরকে বা অণুর বা আণবিক ভরকে, পারমাণবিক ভরকে বা আণবিক ভরকে আমি গ্রামে প্রকাশ করি, তাকে কি বলে? 1 মোল। আবার আপনারা এটাও জানেন 1 মোল মানে হইল অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু বা আয়ন। 1 মোল বলা মানে সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 ইন্টু 10⁻23 টি অণু, পরমাণু বা কি আছে স্যার? আয়ন আছে, তাই না? জি, ওকে। তাইলে আমি বলতে পারি গ্রাম পারমাণবিক ভর অথবা গ্রাম আণবিক ভর ইকুয়াল টু 1 মোল। আবার বলতে পারি 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 ইন্টু 10⁻23 টি অণু, পরমাণু বা কি স্যার? অণু, পরমাণু বা আয়ন, তাই না? জি স্যার। এবার আসেন, ধরেন আমি আপনাকে বললাম 1 মোল কার্বন ডাই অক্সাইড। কি বলছি? 1 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে 1 মোল মানে আমরা জানি কত অ্যাভোগাড্রো সংখ্যক? তাহলে 6.023 ইন্টু 10⁻23 টি কি আছে? কার্বন ডাই অক্সাইড অণু আছে। কার্বন ডাই অক্সাইড কি আছে? কার্বন ডাই অক্সাইড অণু আছে। এবার টোটাল কয়টা কার্বন ডাই অক্সাইড অণু আছে? একটা। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু মানে বলতে পারি 6.023 ইন্টু 10⁻23 অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণু। এবার আমি আরো কি বলতে পারি? আমি বলতে পারি 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 1 কার্বন পরমাণু। বলতেই পারি অ্যাভোগাড্রো সংখ্যা কিন্তু কার্বন কয়টা আছে? কার্বন পরমাণু আছে একটা, তাহলে ইন্টু একটা কার্বন পরমাণু। আরো কি বলতে পারি? আমি বলতে পারি 6.023 ইন্টু 10⁻23 ইন্টু অক্সিজেন কয়টা আছে? 2টা, তাহলে ইন্টু 2টি অক্সিজেন পরমাণু। বলতেই পারি। আমি আরো কি বলতে পারি? আমি বলতে পারি 6.023 ইন্টু 10⁻23 ইন্টু এই পুরো কার্বন ডাইঅক্সাইড অণুতে এই যৌগে দেখেন একটা কার্বন আছে, 2টা অক্সিজেন আছে, তো টোটাল 3টি কি আছে? কার্বন ডাইঅক্সাইড পরমাণু আছে। ইয়েস, টোটাল কার্বন ডাইঅক্সাইড অণু বললে তখন একটা, হ্যাঁ, ইন্টু কত? একটা। আর যদি পরমাণু বলে তাহলে কয়টা? টোটাল 3টা পরমাণু আছে। আরো কি বলতে পারি? আমি জানি 1 মোল মানে কি? তার গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর। কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কত? 44। তাহলে এখানে 1 মোল মানে আমি বলতে পারি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, জি স্যার। আবার কি বলতে পারি? আমরা জানি এসটিপিতে 1 মোল প্রমাণ তাপমাত্রা চাপ, এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত স্যার? 22.4 লিটার। কিসে? এসটিপিতে। আমি আরো বলতে পারি এখানে 24.4
789 লিটার কি এসএ টিপিতে, কক্ষ তাপমাত্রা ও চাপ, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে দেখেন আমি 1 মোল মানে কিন্তু অনেকগুলো কথা অনেকভাবে বলতে পারি। এই কথাগুলো স্যার এখন কেন বললেন? বলার কারণ হলো আমাকে বলছে কি 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি কি আছে, কতটি পরমাণু আছে। তো খেয়াল করেন সালফিউরিক অ্যাসিড কি, সালফিউরিক অ্যাসিড হলো H2SO4। তাহলে আণবিক ভর কত? এর আণবিক ভর হইল হাইড্রোজেন 1 ইন্টু 2 যোগ সালফার 32 যোগ অক্সিজেন 16 ইন্টু কত স্যার 4। টোটাল কয়টা? টোটাল এর আণবিক ভর 98। তো আমি জানি আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি, আণবিক ভরকে যদি আমি কিসে প্রকাশ করি স্যার, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তখন আমার কি হয়ে যাবে, তখন আমার সেটা হয়ে যাবে 1 মোল, তাই না? তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে হলো 1 মোল সালফিউরিক অ্যাসিড, তাই না? 1 মোল সালফিউরিক অ্যাসিড আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে মোল হয়ে যায়। আবার আমি এটাও জানি 1 মোল মানে হইলো অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তাহলে 6.023 ইন্টু 10⁻23 টি কি আছে, অণু আছে। আচ্ছা, এবার আসেন আমাকে প্রশ্নে কি বলছে, আমাকে প্রশ্নে বলছে হইলো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটা হাইড্রোজেন পরমাণু আছে। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে। তো চলেন আমার 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড এ আমার হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে কয়টা দেখেন তো। ওই যে আগে একটু আগে আমরা লিখছি 6.023 ইন্টু 10⁻23 ইন্টু কত স্যার, হাইড্রোজেন কয়টা পরমাণু আছে, ইন্টু 2টি হাইড্রোজেন পরমাণু। হ্যাঁ, এটার পরে লিখি 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 2টি হাইড্রোজেন পরমাণু। তাহলে চাইছে কি, চাইছে হলো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কয়টা হবে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 2 ডিভাইডেড বাই কত 98টি হাইড্রোজেন পরমাণু, তাই না? তাহলে আমি যদি ক্যালকুলেটর একটু বসাই, কত আসে দেখি 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 2 ডিভাইডেড বাই 98, তাহলে আসতেছে 1.22 ইন্টু 10⁻22 তাহলে অ্যান্সার হবে আমার কোনটা, আমার অ্যান্সার কোনটা হবে একটু দেখি। আমার অ্যান্সার হবে হইলো স্যার 1.22 ইন্টু 10⁻22, এই যে গ নাম্বারটা। আমার অ্যান্সার কোনটা হবে স্যার, অ্যান্সার হবে আমার গ নাম্বারটা। আশা করি আপনারা বুঝতে পারছেন, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, তাই না? জি, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ডান ডান, এবার আসেন তারপর আমরা যাই 1 গ্রাম KCl পটাশিয়াম ক্লোরাইড লবণে কয়টা অণু আছে। 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লবণে কয়টা অণু আছে। তাহলে আমার পটাশিয়াম ক্লোরাইড আণবিক ভর কত, পটাশিয়াম হলো 39.1 আর ক্লোরাইড কত স্যার 35.5। তাহলে আমার এখানে এর আণবিক ভর হলো ধরেন তাহলে 74.5, তাই না? 74.5। তাহলে 74.5 গ্রামে আমার কয়টা অণু আছে, কয়টা KCl অণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যক। হ্যাঁ, এই 74.5 কি KCl এর আণবিক ভর, তার মানে 1 মোল, তার মানে এর কয়টা আছে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 74.5 গ্রামে আছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। সুতরাং চাইছে কি 1 গ্রামে কয়টা আছে, তাহলে আমার 1 গ্রামে কত হবে, তাহলে 1 গ্রামে হবে কত, আমার 1 গ্রামে থাকবে হলো অ্যাভোগাড্রো নাম্বার অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই কত স্যার 74.5। যত আসবে অ্যান্সার তত। দেখি কত আসে, 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 74.5।
আসতেছে 8.08 10^21, 8.084 × 10^21। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে ক আর গ দুইটা অপশন একই চলে আসছে। বুঝলেই হইলো, অঙ্কটা বুঝলেই হইলো, আর কিছু না। হ্যাঁ, ওকে। জাহিদ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন আছেন? অনেকদিন পর। কেমন আছেন আপনি স্যার? আমি কিন্তু চিনতে পারছি। আচ্ছা, এবার আসেন, তুতের একটি অণুতে কয়টা পরমাণু আছে? তুতের একটি অণুতে কয়টা পরমাণু আছে? হ্যাঁ, তুতের একটি অণুতে কয়টি পরমাণু আছে চলেন দেখি। তুতে কি? ব্লু ভিট্রিয়ল, তাহলে এর সংকেত কি? কপার সালফেট তার সাথে 5 অণু পানি। কপার সালফেটের সাথে কত স্যার? কপার সালফেটের সাথে 5 অণু পানি। তাহলে আমার তুতে বা ব্লু ভিট্রিয়ল, আপনি এখানে তুতে পড়তেছেন, দেখলেন আপনি পরীক্ষায় যে বোর্ডে পেলেন ব্লু ভিট্রিয়ল, অথবা দিল আপনাকে সবুজ ভিট্রিয়ল। সবুজ ভিট্রিয়ল সংকেত কি? FeSO4 ইন্টু তার সাথে কত মোল পানি স্যার? কয় অণু পানি? 7 অণু পানি। তাইলে আমার তুতের একটি অণুতে কয়টা পরমাণু আছে? এখানে কপার আছে একটা, সালফার আছে একটা, সালফার কয়টা আছে? সালফার আছে একটা, সালফার আছে একটা, অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে 4টা, আমার হাইড্রোজেন আছে 5 দুগুণা 10টা, আর অক্সিজেন আছে কয়টা? 5টা। তাহলে টোটাল কয়টা আছে দেখেন তো? টোটাল 1 1 2 আর 4 কত? 6, আর 10 কত? 16, আর 5 কত? 21। তাহলে অ্যান্সার হবে আমার কতটা? অ্যান্সার হবে আমার স্যার 21। অ্যান্সার কত হবে স্যার? আমার অ্যান্সার হবে 21। অ্যান্সার কত? অ্যান্সার হলো 21। তারপরে পরের প্রশ্নটাই যাই। এক অণু ফেরিক কার্বনেটে পরমাণুর সংখ্যা কতটি? আমরা জানি ফেরাম বা আয়রনের কি আছে? যোজনী 2 হইতে পারে, 3 হইতে পারে, Fe2+ হয়, Fe3+ হয়। হ্যাঁ, Fe2+ মানে ফেরাস, Fe3+ মানে ফেরিক। এখানে ফেরিক কার্বনেট বলছে, তাহলে এখানে Fe3+, তাহলে ফেরিক কার্বনেট Fe, আর কার্বনেট কি? কার্বনেট কি? CO3। তো কার্বনেটের যোজনী কত? 2, সেটা আসবে এর কাছে। আর ফেরিক বলছে, তাহলে যোজনী কত? 3, তাহলে এটা যাবে ওই পাশে। এবার আসেন, তাহলে কয়টা পরমাণু আছে? Fe আছে কয়টা? 2টা, কার্বন আছে 3টা, অক্সিজেন আছে 3 3 9টা, 9 10 11 12 13 14, তাহলে অ্যান্সার হবে 14টি। অ্যান্সার হবে ঘ নাম্বারটা। অ্যান্সার কত হবে স্যার? অ্যান্সার হবে ঘ নাম্বারটা, 14টি। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। বুঝতেছেন? বিগত এই দেখেন দিনাজপুর 19-এর প্রশ্ন, দেখেন রাজশাহী 17-এর প্রশ্ন, 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনাকে যদি আমি বোর্ডের A to Z যা আসছে এই অধ্যায় থেকে টপিক ভিত্তিক আমি যদি অ্যানালাইসিস করে দিই, আপনার কি আর কোনো সমস্যা থাকবে? আপনার কি আর প্রশ্ন ধরতে সমস্যা হবে? হবে না। ঠিক আছে? তো আপনাকে পড়তে হবে কিন্তু স্যার এইভাবে ফাটায় পড়তে হবে। ওকে, ডান। তানভীর ইসলাম আসিফ, HE26 গুড ক্লাস জোস ভাইয়া। এই সব আপনাদের দোয়া, আপনারা অনেক ভালো বুঝেন তাই আমার ক্লাস জোস মনে হয়, আপনারা মনোযোগ দেন তাই মনে হয় জোস। সব ক্রেডিট আপনাদের, আমার কোনো ক্রেডিট নেই, সব ক্রেডিট আপনাদের। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন কি বলছে? মৌলের প্রতীক। আপনি দেখবেন বই পেজটা উল্টাইলেই দেখবেন পরের পেজে টপিকটা মৌলের প্রতীক। দেখছেন, টপিক ওয়াইজ 10 বছরের প্রশ্ন এরকম প্রত্যেকটা অধ্যায় আলাদা করছি। তার মানে আপনার জন্য সেরা একটা প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, ডান। কোন মৌলের প্রতীক ল্যাটিন ভাষা হতে গৃহীত হয়েছে? আপনারা জানেন, আপনার বইতে সুন্দর একটা ছক দেওয়া আছে, বাম সাইডের পেজের নিচের দিকে দেওয়া আছে। সোডিয়াম আসছে কি? ল্যাটিন শব্দ নেট্রিয়াম থেকে। তারপর পটাশিয়াম আসছে ক্যালিয়াম থেকে, কপার আসছে কিউপ্রাম থেকে, লেড আসছে প্লাম্বাম থেকে, তারপরে টাংস্টেন আসছে ওলফ্রাম থেকে। আসছে না? আছে। কিন্তু কিছু কিছু মৌলের ক্ষেত্রে, ম্যাক্সিমাম মৌলের ক্ষেত্রে তার যে নাম, তার নামের প্রথম লেটার বা প্রথম 2টা লেটার নিয়ে তার নামকরণ করা হয় বা প্রতীক দেওয়া হয়। বাট আবার কিছু মৌল আছে যারা ল্যাটিন নাম থেকে আসছে, তাদের ক্ষেত্রে আমার কি হয়? তাদের ক্ষেত্রে ল্যাটিন নাম থেকে আমাকে নামকরণটা করা হয়েছে। সোডিয়াম, উচ্চারণ সোডিয়াম, তাছাড়া এস হইতে পারতো, SO হইতে পারতো, সোডিয়ামের সংকেত Na কেন হইলো? কারণ সে নেট্রিয়াম থেকে আসছে ল্যাটিন নাম, এই কারণে তার সংকেত হইলো, তার প্রতীক হলো স্যার Na। তাহলে আমার ল্যাটিন ভাষা হতে গৃহীত কে? স্যার ল্যাটিন ভাষাতে গৃহীত হইলো আমার সোডিয়াম ভদ্রলোক, এই সোডিয়াম ভদ্রলোক।
11 প্রশ্ন, ল্যাটিন ভাষাতে গৃহীত প্রতীক কোনটি? যে বললাম সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, কপার আছে, তারপরে তোমার কি বলে লেড আছে, তারপর আপনার টিন আছে, স্টেনাম থেকে আসছে, তাই না? এরকম সুন্দর মতো আপনার বইতে দেওয়া আছে। হ্যাঁ, আপনার বইতে সুন্দর লিস্ট আছে। এন্টিমনি আসছে স্টেবিয়াম থেকে। এন্টিমনি, হ্যাঁ, কোথা থেকে আসছে? এসবি স্টিবিয়াম থেকে আসছে। এরকম আপনার বইতে বাম পাশে সুন্দর মতো একটা ছক দেওয়া আছে। ওইটা ছকটা একটু সুন্দর মতো ভাজা ভাজা করে পড়বেন। তাহলে ল্যাটিন ভাষা থেকে আসছে কোনটা? পটাশিয়াম, তাই না? জি। এই যে এন্টিমনি, মাত্র বলতে বলতে, এন্টিমনি মৌলটির প্রতীক কোনটি? আমরা জানি সোডিয়াম আসছে ল্যাটিন শব্দ কোথা থেকে? সোডিয়াম আসছে ল্যাটিন শব্দ নেট্রিয়াম থেকে। নেট্রিয়াম থেকে। সোডিয়াম আসছে ল্যাটিন শব্দ নেট্রিয়াম থেকে। আমার পটাশিয়াম আসছে কোথা থেকে স্যার? পটাশিয়াম আসছে ক্যালিয়াম থেকে। আমার এই এন্টিমনি কোথা থেকে আসছে স্যার? এন্টিমনি এস বি, এটা কোথা থেকে আসছে জানেন? এটা আসছে স্টিবিয়াম থেকে। স্টিবিয়াম থেকে। তাহলে এটা কোনটা হবে স্যার? এটা অ্যান্সার হবে গ নাম্বারটা, এস বি। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে গ নাম্বারটা, এস বি। ঠিক আছে না? তারপরে কি আছে? নিচের কোনটি এন্টিমনি ল্যাটিন নাম? আমি মাত্র লিখছি স্টিবিয়াম। অ্যান্সার কোনটা হবে স্যার? অ্যান্সার হবে ঘ নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে? ঘ নাম্বারটা। সোডিয়ামের ল্যাটিন নাম কোনটি? এই যে দেখছেন এইভাবে করে আপনি টপিক ওয়াইজ পড়লে, টপিক বিশ্লেষণ করে পড়লে দেখছেন আপনাকে দেখবেন আপনি সবই পারেন। তো আমার 14 নাম্বার পর্যন্ত সলভ। এবার আসি, তারপরে যাই 15। কই তুমি 15? 28। তাহলে ওই 15 ওই সাইডে পড়ছে, 15 আমার ওই সাইডে পড়ছে। চলেন দেখি এবার আমরা ওই সাইডটা একটু সলভ করি, চলেন। এই যে 15। আরে বোর্ড দুষ্টাবানি করো কেন? কাজ করুন আগে, বেশি ফাস্ট কাজ করেন। আচ্ছা, এবার আসি। নিচের কোনটি টিনের প্রতীক? আমরা জানি টিনের প্রতীক কি স্যার? টিনের প্রতীক হলো এস এন। আসছে কোথা থেকে স্যার? আসছে হলো স্টেনাম থেকে। আসছে কোথা থেকে? স্টেনাম থেকে, তাই না? তাহলে আমার টিনের প্রতীক হবে কোনটা? টিনের প্রতীক হবে এস এন, খ নাম্বারটা। টাংস্টেনের প্রতীক কোনটি? আমরা জানি টাংস্টেনের প্রতীক ডব্লিউ। এটা আসছে কোথা থেকে স্যার? এটা আসছে উলফ্রাম থেকে। আসছে উলফ্রাম থেকে। তাহলে আমার টাংস্টেনের প্রতীক হবে কোনটা? খ নাম্বারটা। হ্যাঁ, টাংস্টন মৌলের ল্যাটিন নাম কোনটা? ওই যে মাত্র লিখছে, টাংস্টন মৌলটির ল্যাটিন নাম হলো উলফ্রাম। তাহলে অ্যান্সার কোনটা হবে স্যার? অ্যান্সার হবে আমার গ নাম্বারটা। ইয়েস, তা আপনারা আমার থেকে ভালো পারেন। ইয়েস, ওকে ওকে। এবার আসেন 18 নম্বরে যাই। আমরা 18 নম্বরে যাই, চলেন দেখি। এবার আমরা সংকেত নিয়ে আসছে কিছু প্রশ্ন। রাজশাহী বোর্ড 23-এ আসছে, আর দিনাজপুর বোর্ড 21-এ আসছে। ফসফোনিয়াম ফসফেটের সঠিক সংকেত কোনটি? ফসফোনিয়াম, অ্যামোনিয়াম ছিল কি? অ্যামোনিয়াম ছিল NH4। তাহলে ফসফোনিয়াম কি হবে? ফসফোনিয়াম হবে PH4। ফসফেটের সংকেত কি? PO4। আমরা জানি ফসফেটের যোজনী 3, তাহলে ফসফোনিয়ামের কে আটকে দিবে? 3। আর ফসফোনিয়ামের যোজন কত? 1 লিখলাম না। তাহলে কার সাথে মিলে দেখেন তো? এই 4 নম্বরের সাথে মিলতেছে। দেখেন 4 নম্বরের সাথে মিলতেছে। দেখেন দেখতে একই লাগে, হ্যাঁ, চোখ ধাঁধায় যায়। পরীক্ষা হলে একটু বৃত্ত ভরাট করার সময়, একটু অ্যান্সার গুলো করার সময় ধীর স্থিতির সাথে, অনেক সময় অনেক স্টুডেন্ট অতি উত্তেজনায় পারা জিনিস ভুল করে আসে। এজন্য একটু ধীর স্থির ভাবে আমরা আমাদের অ্যান্সার গুলা দেখবো, বা আমরা আমাদের বৃত্ত ভরাট গুলা করবো, অ্যান্সার গুলা সিলেক্ট করবো। ঠিক আছে, ডান। এবার আসি, পরমাণুর ভিতরের কারণে কিছু কথাবার্তা বলছে, চলেন দেখি কি কি বলছে। পরমাণুর ভিতরের কারণে কথাবার্তা বলছে, চলেন দেখি কি কি বলছে। আচ্ছা দেখি, কোন মৌলের ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা সমান? কোন মৌলের ইলেকট্রন প্রোটন আর নিউট্রন সংখ্যা সমান? ঠিক আছে, যেহেতু এখানে 4টা মৌল আছে, 4 জনের একজনের কোনো চার্জ নাই, তার মানে ইলেকট্রন প্রোটন সংখ্যা এমনি সমান। হ্যাঁ, যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে এর কাছে 11টা ইলেকট্রন আছে, 11টা প্রোটন আছে। হ্যাঁ, পটাশিয়ামের কি পারমাণবিক সংখ্যা কত? 19,
তার মানে এখানে 19টা ইলেকট্রন আছে, 19টা প্রোটন আছে। আবার ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, তার মানে এখানে 20টা ইলেকট্রন আছে, 20টা প্রোটন আছে। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তার মানে এখানে 17টা ইলেকট্রন আছে, 17টা প্রোটন আছে। তাহলে প্যাস কোথায়? নিউটন সংখ্যা। দেখেন আপনার সোডিয়ামের নিউটন সংখ্যা কত? সোডিয়ামের নিউটন সংখ্যা হলো 23। তাইলে সোডিয়ামে ইলেকট্রন আর প্রোটন আছে কয়টা? ইলেকট্রন আর প্রোটন আছে 11টা, বাট এর নিউটন আছে কিন্তু স্যার 12টা। তাহলে কি মিললো? না, মিললো না, তাহলে অ্যান্সার হবে না। নিউটন সংখ্যা বের করে কেমনে? এই যে 23 - 11 12। হ্যাঁ, বেসিক ক্লাসে সব পড়াইছি। 2 নম্বর অপশনে আসেন, পটাশিয়ামের কত? 39। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা যদিও 19, কিন্তু এর নিউটন সংখ্যা কত স্যার? এর নিউটন সংখ্যা 39 - 19 কত? 20। তাহলে কি ইলেকট্রন, প্রোটন, নিউটন তিনটা মিলছে? মিলে নাই। তাহলে অ্যান্সার আমার খ নাম্বারটাও হবে না। এবার আসেন ক্লোরিন। ইলেকট্রন প্রোটন কত? ইলেকট্রন এবং প্রোটন আছে 17টা, কিন্তু নিউটন কয়টা আছে? হ্যাঁ, 35.5, তাই না? তাকে মিলছে? মিলে নাই, বাদ। ক্যালসিয়াম কত? 40। তাহলে দেখেন এর ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন তিনটাই দেখেন কত স্যার? তিনটাই দেখেন 20। পারমাণবিক সংখ্যা 20, তাহলে ইলেকট্রন, প্রোটন 20, আবার 40 - 20 মানে 20। তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে গ নাম্বারটা। এক কথা দেখেন, পারমাণবিক সংখ্যা যখন ভর সংখ্যা কি, ভর সংখ্যা যখন পারমাণবিক সংখ্যা দ্বিগুণ হইতেছে তখন মিলতেছে। ঠিক আছে, আমরা সরিয়ে বুদ্ধ খাটাইতে পারেন। ঠিক আছে, ওকে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমার সি, ইয়েস। এবার আসেন কোন মৌলের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা সমান? আবার একই প্রশ্ন, যশোর বোর্ড 23-এ আসছে, যশোর বোর্ড 23-এ আসছে। তো চলেন দেখি। আমার ফসফরাস, ফসফরাস কত? আমার ফসফরাস হলো পারমাণবিক সংখ্যা 15 আর ভর সংখ্যা হলো 31। তাহলে দ্বিগুণ হয়েছে? হয় না, তাহলে আগেই বুঝে গেছে হবে না। সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11 আর 23, হবে? হবে না। হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন 11 হলো, ভর সংখ্যা কি দ্বিগুণ? না, তার মানে 23 - 11 কত হবে? 12 হবে। মেলে না, তাহলে হবে না। ফ্লোরিন হবে? হবে না। 9 আর কত? 9 আর 19, হবে না। হবে কোনটা? অক্সিজেন। কেন? অক্সিজেন 16 আর কত? 8। দেখেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটে দেখেন, পারমাণবিক সংখ্যা 8 মানে ইলেকট্রন সংখ্যাও 8, প্রোটন সংখ্যাও 8। আবার 16 - 8 কত? 16 - 8 8। মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা তিনটাই কি স্যার? একই। তো অ্যান্সার হবে কোনটা? আমার অ্যান্সার হবে স্যার আমার ঘ নাম্বারটা। অ্যান্সার হবে ঘ নাম্বারটা। আমার আগে আগে কি সুন্দর আসিফ অ্যান্সার গুলো দিতেছে, সাবাস। হ্যাঁ, তারপরে স্ট্র হার্ট, এইচএসসি 25 ব্যাচ আমার কত সুন্দর করে অ্যান্সার গুলো দিতেছে। গুড, ভেরি গুড, সাব্বাস। স্টার্ট, অনেকদিন পর আপনার ক্লাসে আসলাম স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে, ডান ডান। আপনাদের দোয়া আছে না, ভালো না থেকে কই যাব? হ্যাঁ, ওকে, ডান। এই লাইটটা, ওকে। এবার আসেন, ইলেকট্রনের প্রকৃত আধান কোনটি? ইলেকট্রনের চার্জ সুন্দর মতো প্রথম ক্লাসে, বেসিক ক্লাসে পড়াই দিছি। ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের ভর, হ্যাঁ, তা এসআই এককে, সিজিএস এককে, প্রোটনের চার্জ, প্রোটনের ভর, নিউট্রনের চার্জ, নিউট্রনের ভর সব পড়াইছি না? পড়াইছি। ইলেকট্রনের প্রকৃত আধান কত? -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। এই মানগুলো অবশ্যই 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 আমাদের মুখস্থ রাখতে হবে। আর যেহেতু ইলেকট্রনের চার্জ আইসা পড়ছে দেখতেছেন আপনি বোর্ড পরীক্ষায়, তাহলে আপনার এই রিলেটেড যে ইনফরমেশনগুলো আমি আপনাকে দিয়ে দিছি, একটা ছকে সুন্দর মতো দিয়ে দিছি। হ্যাঁ, ড্রাইভ লিঙ্ক কিন্তু আপলোড করা আছে, সুন্দর মতো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন একটা বড় ছক বানায় দিছি। ওদের যত ইনফরমেশন আপনার লাগবে সব কিন্তু ছকে আটকায় দিছি। সুন্দর মতো ক্লাসটা করবেন। নিউটনের প্রকৃত ভর কত? নিউটনের প্রকৃত ভর কত? 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। হ্যাঁ, 3 হলো প্রোটন আর 5 হলো নিউট্রন। ডান। তাহলে আমার অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে খ নাম্বারটা। একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? আমরা জানি ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। এগুলো সব মুখস্থ। এবং দেখেন কতবার পরীক্ষা আসছে, দেখছেন বোর্ড পরীক্ষা অনেক আসছে। হ্যাঁ, আচ্ছা, কুমিল্লা বোর্ডে খুব ফেভারিট প্রশ্ন সাইড থেকে দেন। কুমিল্লা 15, কুমিল্লা কই, কুমিল্লা 15 গেল কই, কুমিল্লা 15, কুমিল্লা 24, কুমিল্লা 17। হ্যাঁ, কুমিল্লা খুব ফেভারিট দেখতেছে এবারটা। আচ্ছা, একটি ইলেকট্রনের কি দিছে? বলছে একটি ইলেকট্রনের, এখানে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন বলছে একটা ইলেকট্রনের প্রকৃত ভর, একটা ইলেকট্রনের প্রকৃত ভর কত? 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। ঠিক আছে,
প্রকৃত আধান -1.60 ইন্টু 10⁻, এই দেখেন চোখের ভুল করা যাবে না, হ্যাঁ চোখের ভুল করা যাবে না, 10⁻19 আছে। আমরা জানি ইলেকট্রনের প্রকৃত আধান কত, 1 পয়েন্ট কে, ইলেকট্রনের প্রকৃত আধান কত স্যার, ইলেকট্রনের প্রকৃত আধান আমরা জানি, হ্যাঁ -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে এখানে কিন্তু ইনভার্সটা নাই, তার মানে এটা অ্যান্সার হবে না, কারণ আলটিমেটলি এটা হবে আমি বুঝতেছি। তাহলে 1 আর কত হবে অ্যান্সার, 1 আর 3 হবে। হ্যাঁ এখানে 1840 বলছে, এই মানটা 1837 থেকে 1840 এর মধ্যে দেয়া থাকে, হ্যাঁ বিভিন্ন রাইটারের মধ্যে বিভিন্ন ভাবে দিয়ে থাকে, কলেজ উত্তরে দেখবেন। তো আপনার এখানে 1837 থেকে 1840 এর মধ্যে যাই থাকুক না কেন, আপনি ওটারই টিক চিহ্ন দিবেন, ঠিক আছে, ঠিক আছে, ডান ডান। সুলতান মাহমুদ মাহি, ভাই আপনার কেমিস্ট্রি ক্লাসগুলো আসলে প্রিমিয়াম লাগে আমার কাছে। ওই যে আমি বললাম প্রিমিয়াম, আপনারা আমার কাছে খুব মনোযোগ দেন, আপনারা আমার কাছে ভালোবাসা দেন, যার কারণে আমাদের দুইজনের কম্বিনেশন খুব সুন্দর হয়, আপনার এবং আমার দুইজনের কম্বিনেশন খুব সুন্দর হয়। তো ইনশাল্লাহ আপনাদের এই দোয়ায় একটা ভালো কিছু হবে, ঠিক আছে। এবার আসেন কি বলছে, আধান শূন্য কোনটি, এই বেদ্য ওটা না, আচ্ছা আধান শূন্য কোনটি, আমরা জানি ইলেকট্রনে কি আছে, চার্জ আছে, প্রোটনের চার্জ আছে, নাইকা নিউট্রন, নিউট্রাল, অ্যান্সার কোনটা হবে, আসলে ক নাম্বারটা, হ্যাঁ ক নাম্বারটা। যে আমার আগে একজন বলে ফেলেছে, আমি দেখছি কমেন্টে, আমি দেখছি, সাবাস সাবাস। এখানে একটা 27 লেন্স এসে পড়ছে না, O2 মাইনাসে প্রোটন সংখ্যা কত, হ্যাঁ O2 মাইনাসে প্রোটন সংখ্যা কত, অনেকে অতি উত্তেজনায় প্রোটন সংখ্যা না দেখে ইলেকট্রন সংখ্যা চোখে দেখবে, ওই যে অতি উত্তেজনা, তখন সে বলবে এখানে এর তো পারমাণবিক সংখ্যা 8, তাহলে 8 আর 2 10 হবে অ্যান্সার। না, বলছে প্রোটন সংখ্যার সাথে চার্জ মধ্যে কোনো সম্পর্ক আমার নাই, প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা ফিক্সড। তাহলে এখানে অক্সিজেনের প্রোটন সংখ্যা কত হবে, এখানে অক্সিজেনের প্রোটন সংখ্যা হবে আমার কত, অক্সিজেনের প্রোটন সংখ্যা হবে স্যার আমার কত, 8টা। হ্যাঁ অনেকে অতি উত্তেজনা অ্যান্সার কিন্তু করে দিবে 10টা, একদম মায়ের, ঠিক আছে, খেয়াল রাখতে হবে প্রোটন সংখ্যা বলছে ইলেকট্রন সংখ্যা বলছে, হ্যাঁ চার্জ দিয়ে দিচ্ছে, কনফিউজ করার জন্য, চার্জ দিকে আপনি আরো উত্তেজিত হবেন না, ঠিকই আছে শিওর 10 হবে অ্যান্সার, না অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 8। পরেরটা যে 28 নম্বরটাই, একটি মৌল D1 দিচ্ছে, একটা মৌল যার প্রতি কিলো D1 ধরলাম, D1 ঠিক আছে, যার প্রোটন সংখ্যা 17, তার মানে একটা মৌল আমরা দিচ্ছে D, লিখলাম D, যার প্রোটন সংখ্যা 17, প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা একই জিনিস, তাহলে তার পারমাণবিক সংখ্যা কত, 17। নিউটন সংখ্যা কত বলছে, নিউটন সংখ্যা বলছে 18। তাইলে আমরা জানি যে আমাদের ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন প্লাস নিউটন সংখ্যা, তার মানে আমার 17 আর 18 দুটো যোগ করলে কত আসে, 35, তাহলে আমার এর ভর সংখ্যা হলো 35। তো বলছে এটাকে কিভাবে প্রকাশ করা যায়, তো আমরা জানি আমার কাছে এগুলো যাবে, এই কারণে আমি আগে থেকে সুন্দর মতো বুঝে ফেলছি, অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে খ নাম্বারটা। আমাকে এরকম কোন একটা মৌল বা প্রতীক দিয়ে বলবে যে তার প্রোটন সংখ্যা এত, তার নিউটন সংখ্যা এত, হ্যাঁ এভাবে করে বিভিন্ন ভাবে বলতে পারে, তার ভর সংখ্যা এত, মৌলের প্রতীকটা কেমন হবে। তো আপনারা সবাই সুন্দর মতো জানেন, যে কি জানেন, আপনারা জানেন একটা মৌলের ডান পাশে উপরে থাকে তার চার্জ সংখ্যা, ডান পাশে নিচে থাকে তার পরমাণু সংখ্যা, বাম পাশে নিচে থাকে তার পারমাণবিক সংখ্যা, বাম পাশে উপরে থাকে তার ভর সংখ্যা। এইটা যেহেতু আপনি জানেন, সুতরাং আপনারা কে আটকাবে, আপনারা দিবে, আপনি সুন্দর মতো মানগুলো বসে দেখবেন তাকে দেখতে কেমন লাগে, তার অ্যান্সার হবে সেটা, ঠিক আছে, আশা করি বুঝছি। গুড, অ্যান্সার বি, ইয়েস। তানভীর ইসলাম আসিফ, ভাইয়া ফিউচারে কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা আছে আমার। কেমিস্ট্রি বুঝে পড়তে পারলে, একটু যদি ফিল করতে পারেন, মজার সাবজেক্ট, ইনশাল্লাহ পড়বেন। একসময় তো আমি তো সবসময় পড়াইতে পারবো না, হ্যাঁ আমাদের তো একটা সময় বয়স হয়ে যাবে, তাই না, তো আপনারাই তো আমাদের ভবিষ্যৎ, আপনারা কেমিস্ট্রি ফাটাফাটি পড়াইতে হবে না, আপনাদের সুন্দর মতো সার্ভিস দিতে হবে না, নতুন প্রজন্ম তো আপনাদের হাত ধরে উঠবে, তাই না, পড়তে হবে, তো কেমিস্ট্রি বস হইতে হবে, হ্যাঁ কেমিস্ট্রি আপনি পড়াবেন, আমি একসময় শিখবো আপনার কাছে, ঠিক আছে, ওকে, ডান। এবার আসি, কোন মৌলের পরমাণুতে নিউট্রন নাই। দেখেন প্রথম ক্লাসে বেসিকের প্রথম লেকচারে প্রথম পেজে লিখছিলাম যে আমাদের স্থায়ী মূলকণিকা, পরমাণু মূলকণিকা 3টি, স্থায়ী অস্থায়ী কম্পোজিট। স্থায়ী মূলকণিকা বা 3টা, ইলেকট্রন প্রোটন নিউট্রন। আমি বলছিলাম আমাদের যতগুলা মৌল বা পরমাণু আছে তাদের প্রত্যেকের মধ্যে অবশ্যই ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকবে, শুধুমাত্র হাইড্রোজেন বেটা সে হলো কি ব্যতিক্রম। কেন, কারণ হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন এবং প্রোটন থাকলেও কোনো নিউট্রন নাই। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে হাইড্রোজেন।
আশা করি বুঝতে পারছি। ইয়েস। অ্যালুমিনিয়াম 3+ এর প্রোটন সংখ্যা কত? এই যত উত্তেজিত হয়ে যাবেন, চার্জ দিকে আইতেরি, হ্যাঁ অ্যান্সার হবে 13 - 3 10। আমাকে বলছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা আজীবন 13। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে খ নাম্বারটা। ঠিক আছে, সুতরাং বুঝে বুঝে। ওকে, ডান। তারপরে আসি তারপরে আসি এক্স, এক্স এর একটা মৌল দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলছে। এক্স প্রতিকূল কোবাল্ট, জুতা জুতা, হ্যাঁ পারমাণবিক সংখ্যা 24, পারমাণবিক সংখ্যা 24 মানে ওই বেটা হলো ক্রোমিয়াম, ওই বেটা জীবনে কোবাল্ট হবে না। তাহলে আপনি বুঝেই ফেলেছেন অ্যান্সার হবে 2 ও 3। অ্যান্সার হবে 2 ও 3, সিম্পল কথাবার্তা। লিথিয়াম আয়নটিতে কি বলছে? নিউটন সংখ্যা 4। দেখি ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা 7 - 3 4, তাহলে প্রথম ইনফরমেশন রাইট। ইয়েস। প্রোটন সংখ্যা 4, হাইট এখানে পারমাণবিক সংখ্যা বলছে 3, তাহলে আজীবনের জন্য প্রোটন সংখ্যা 3, তাহলে 4 হবে হবে না, এটা ভুল। তাহলে অ্যান্সার হবে 1 আর 3, তাহলে অ্যান্সার হবে গ নাম্বারটা 1 আর 3। শেষ। একটু চালাক না হলে কি দুনিয়া চলা যায়, তাই না? আচ্ছা, তো অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে 3। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমার থেকে ভালো বুঝছেন। ওকে, ডান। এবার আসেন চলে যাই আমরা ডান পাশে। ডান পাশে রাগ করবে যে কি ব্যাপার, খালি বাম পাশ সলভ করান, আমরা কোথায়? আচ্ছা, ওই এক এক সাইড করে করতেছি। ভর সংখ্যা, ভর সংখ্যা থেকে দেখেন ঢাকা বোর্ড 15 কইছিলাম কিন্তু 10 বছরের প্রশ্ন নিয়ে সলভ করাইতেছি, অ্যানালাইসিস করাইতেছি। দেখেন 2015 সালের প্রশ্ন আছে, 15 থেকে 24 যত প্রশ্ন আছে সব নিয়ে আসছি টপিক ভিত্তিক। তো চলেন, ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? আমরা জানি হাইড্রোজেনে কয়টা আইসোটোপ আছে? 7টা আইসোটোপ আছে। যা আমাদের প্রকৃতিতে পাওয়া যায় কয়টা? 3টা। কোন কোন সে ভদ্রলোক? কোন কোন কি হিন্দি, কি হিন্দি তো আমি দুর্বল, কোন কোন হে ও লোক নাকি? আচ্ছা, ডিউটেরিয়াম ভর সংখ্যা কয়টা কত দেখি? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই হলো 3টা হাইড্রোজেনের প্রকৃতিতে পাওয়া যায়, তাই না? বুঝলাম কেমনে? এই যে প্রোটিয়াম ভর সংখ্যা 1, ডিউটেরিয়াম ভর সংখ্যা 2, ট্রিটিয়াম ভর সংখ্যা 3। তা আমাকে চাইছে ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? ডিউটেরিয়াম ভর সংখ্যা কত স্যার? 2। তাহলে অ্যান্সার হবে আমার কোনটা? গ নাম্বারটা। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে আমার গ নাম্বারটা। ইয়েস। ওই এসএসসি, এইচএসসি তে এত সোজা প্রশ্ন আসে নাকি? এইচএসসি তে এত সোজা প্রশ্ন আসে নাকি? হ্যাঁ, এনকে ইসলাম, এনকে ফুল ফর্ম কি তো জানি না। হ্যাঁ, এটা এসএসসি স্যার, এসএসসি। ওকে, এবার আসেন। ওকে, অক্সিজেনের প্রোটনের ক্ষেত্রে দেখি কি বলছে। ইলেকট্রন সংখ্যা 10, দেখেন পারমাণবিক সংখ্যা 8, প্রোটন সংখ্যা 8, ইলেকট্রন সংখ্যা 8, তাহলে আর চার্জ মাইনাস থেকে মানে ইলেকট্রন বেশি আছে কয়টা? 2টা। তাহলে 8 আর 2 কত? 10, কারণ এখানে ইলেকট্রন 10টা আছে, কত? 100% রাইট। তার মানে প্রথমটা অ্যান্সার মিলে গেছে। বাকিগুলো চেক করে দেখতে পারেন, হবে না। দেখেন ভর সংখ্যা দেখতেছি 16, চোখের উপর ভাসতেছে 16, এ লেখা রাখছে 14, কানা। তারপরে নিউটন সংখ্যা দেখতেছি 16 - 8 8, এ লেখা রাখছে 10, হিসাব করতে পারে না। প্রোটন সংখ্যা দেখতেছি পারমাণবিক সংখ্যা 8, প্রোটন সংখ্যা লিখে রাখছে 10, অবুঝ। তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে ক নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আমার ক নাম্বারটা, তাই না? অ্যান্সার ক নাম্বারটা। 35 নাম্বার কি বলছে? এই আয়নের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত? আমরা জানি নিউট্রন সংখ্যা হলো ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তার মানে কিউ মাইনাস পি। অ্যান্সার হবে খ নাম্বারটা, কিউ মাইনাস পি। মজা, তাই না? এমসিকিউ সলভ করতে সেই মজা, কনসেপ্ট ক্লিয়ার থাকলে এমসিকিউ সলভ করতে বিশাল মজা পাওয়া যায়, তাই না? ইয়েস। এবার আসি আয়রন সংকেতটিকে। আচ্ছা, সংকেতটিকে কি হইছে? ভর সংখ্যা 56। হ্যাঁ, সুন্দর মতো দিয়ে দিছে উপরে 56 ভর সংখ্যা, কারণ ভর সংখ্যা 56 রাইট। ইলেকট্রন সংখ্যা 26, পারমাণবিক সংখ্যা 26, তার মানে তার ইলেকট্রন সংখ্যা 26 এর কথা, কিন্তু এখানে চার্জ আছে কি? +2, প্লাস থেকে মানে সে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, কমে গেছে। তো ইলেকট্রন কয়টা আছে? 24টা। ইলেকট্রন কয়টা আছে? 24টা। কানা লিখছে 26টা, অ্যান্সার হবে না 2 নাম্বার। নিউটন সংখ্যা 56 - 26, আমার হিসাব না করলেও রাইট। কেন? কারণ আমার এখানে অপশন 2 যেহেতু হয় নাই, 1 আর 3 রাইট হবেই, তাহলে 1 আর 3 শেষ। ঠিক আছে, ডান। পটাশিয়াম সংকেতটিকে বা সংকেতটিতে মৌলের কি কি চাইছে? আচ্ছা দেখি দেখি। প্রোটন সংখ্যা 19, পারমাণবিক সংখ্যা 19,
তাহলে প্রোটন সংখ্যা 19, ঠিক আছে, ভালো লোক, সত্যি কথা বলছে। ভর সংখ্যা 39 দেওয়া আছে, এও বলছে 39, সুন্দর কথা। ইলেকট্রন সংখ্যা 20টা, হ্যাঁ, প্রোটন সংখ্যা যেহেতু 19, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হওয়ার কথা? 19। এখানে ইলেকট্রন সংখ্যা দিচ্ছে কয়টা? 20টা, হবে না। অ্যান্সার হবে 1 আর কত? অ্যান্সার হবে 1 ও 2। অ্যান্সার কত হবে স্যার? অ্যান্সার হবে 1 আর 2। অ্যান্সার হবে 1 and 2। ইয়েস, ওকে, চলেন এবার পরেরটাই যাই। 38 নম্বর কি বলছে? আমার 38 নম্বর বলছে যে অ্যালুমিনিয়াম সংকেতটিতে ভর সংখ্যা 27, 27 দেওয়া আছে, ভালো কথা। ইলেকট্রন সংখ্যা কত? 13, হ্যাঁ, প্রোটন সংখ্যা 13, প্রোটন সংখ্যা 13, পারমাণবিক সংখ্যা 13, তাহলে ইলেকট্রন সংখ্যা 13 হওয়ার কথা, কিন্তু এখানে চার্জ আছে +3, প্লাস থেকে মানে 3 ইলেকট্রন কমে গেছে, তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা? ইলেকট্রন সংখ্যা আছে 10টা। ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? 10টা। কানাই বুঝে নাই, এটা ভুল করছে। এবার আসে নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা কত? 14, হ্যাঁ, 27 - 13, 14। মানে অ্যান্সার হবে 1 ও 3। অ্যান্সার হবে 1 ও 3। অ্যান্সার হবে 1 ও 3, অর্থাৎ বি নাম্বারটা। ইয়েস। আর আপনারা আপনাদের যারা ছোট ভাই বোন আছে, যারা এইচএসসি দেখতেছেন, আপনাদের ছোট ভাই বোনের জন্য কেমিস্ট্রির 12টা অধ্যায়ের 12টা গানশট এমসিকিউ নিব। এই 12টা গানশটে প্রত্যেক অধ্যায়ের উপর 50 থেকে 100টা করে প্রশ্ন সিলেক্ট করা আছে। বিগত 10 বছরের প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে নেওয়া হয়েছে। তার মানে মাত্র 12 ক্লাস করলে এমসিকিউতে কেমিস্ট্রিতে 25-25 আপনারা পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সুতরাং আপনারা আপনাদের ছোট ভাই বোনদের জন্য নৈতিক দায়িত্ব থেকে তাদের ভালো করার জন্য যেভাবে পারেন তাদেরকে সুন্দর মতো আপনারা একটু মেনশন করে দিবেন, ক্লাসগুলো করতে বলবেন। ঠিক আছে, ওকে। উদ্দীপকের আলোকে 39 আর 40 নম্বর প্রশ্ন উত্তর দাও। চলেন দেখি কি আছে। এবার ডান সাইডে চলে যাই, বাম সাইড তো অনেক সলভ করলাম, এবার ডান সাইডে চলে যাই, ডান সাইডে চলে যাই। আচ্ছা, দেখেন দেখেন কি কাহিনী আছে। বলছে এ একটা মৌল যেটা হলো এক্স প্লাস, হ্যাঁ, এক কথা আমার মৌল হইলে যে এটা আমার মৌল, এটা বলছে এর নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা মানে কি? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে 39 - 19 কত? 20, তাহলে অ্যান্সার হবে 20। কত সুন্দর একটা অ্যান্সার। 2 নম্বর বলছে এ এর শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত? এ কে, এটা না, জি, এর শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা সেটা চাইছে। অনেক ভদ্রলোক কি করবে, এই যে পারমাণবিক সংখ্যা 19 ও সুন্দর মতো ইলেকট্রন বিন্যাস করবে, কি করবে জানেন? ও করবে 19 1s2 2s2 2p6 3s2 3p6 3 তে যাবে না স্যার, আমি জানি, তাই না? তাহলে 2 2 4 আর 6 10 আর 2 12 আছে 18 আর 1 দিবে 19। তখন সে বলবে স্যার আমার এই যে মৌলটা আছে তার শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, আমি খুব ভালো পারি স্যার অ্যান্সার এইটা। তখন সুন্দর মতো টিচারও একটা সুন্দর মতো এরকম কল্লা দিয়ে দিবে, কেটে দিবে। কেন? কারণ প্রশ্নটার দিকে ভালো মতো তাকান নাই, প্রশ্নটা কনফিউজ করার জন্য, প্রশ্নটা কনফিউজ করার জন্যই দিছে স্যার। হ্যাঁ, আপনার যদি টিচার ভালো মানুষ হইতো, যদি ভেজাল করতে না চাইতো, তাতে সে সরাসরি এখানে এক্স প্লাসটাই লিখতে পারতো। এ ইকুয়াল টু লিখছে কেন? এই কথার মধ্যেই তো একটা ভেজাল আছে। কি ভেজাল আছে দেখেন, এক্স প্লাস মানে তো একটা ইলেকট্রন নাই, তাহলে হিসাব কত? ওরা হিসাব হলো 18 ইলেকট্রনে, হ্যাঁ, প্লাস মধ্যে একটা ইলেকট্রন শেষ চলে গেছে মামা বাড়ি, তাহলে তো আমার হিসাব নাই গা, আমার 18 ইলেকট্রনের মধ্যে হিসাব কমপ্লিট। আমার ইলেকট্রন বিন্যাস করতে হবে কত পর্যন্ত? 18 পর্যন্ত। তাহলে এবার দেখেন সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 6 আর 2 কয়টা? 8টা। তাহলে অ্যান্সার হবে কত স্যার? অ্যান্সার হবে 8। ভুল করা যাবে না, ভুলেও ভুল করা যাবে না। দেখছেন, এরকম করে আপনার সাথে দুষ্টাবানি করবে পরীক্ষায়, হ্যাঁ, টিচার এরকম একটু দুষ্টাবানি করবে, আপনাকে খেয়াল রাখতে হবে যে সে আসলে কি চাইছে, কিভাবে করতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। অতি উত্তেজনায়, হ্যাঁ, বেখেয়ালি বশত ভুল করা যাবে না। ওকে, ডান ডান, ওকে, ডান, ওকে। এবার আসেন 41 নাম্বার কি বলছে দেখি। পরমাণু মডেল, এবার আমাদের টপিক কি? পরমাণু মডেল। তো পরমাণু মডেল আপনারা আমার কাছ থেকেও সুন্দর করে পারেন, সেই ছোটবেলা থেকে পড়তেছেন। রাদারফোর্ড পরমাণু মডেল দিছে 1911 সালে, বোর মডেল দিছে 1913 সালে,
বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়? আমরা জানি বোর মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য প্রযোজ্য। হ্যাঁ, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য, তার মানে হাইড্রোজেন যার একটি ইলেকট্রন আছে, হিলিয়াম প্লাস যার দুইটা ইলেকট্রন ছিল কিন্তু একটা ইলেকট্রন দান করে দিয়েছে, তার কাছে একটা ইলেকট্রন আছে। হ্যাঁ, তারপরে লিথিয়াম 2+, এইগুলা হইলো আমার কি? এগুলো হইলো আমার এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। এদের ক্ষেত্রে বোর মডেল ব্যাখ্যা করা যাবে। বোর পরমাণু মডেলে সীমাবদ্ধতা হলো সে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তাহলে আমরা দেখতে হবে এক ইলেকট্রন আছে কোথায়। হিলিয়ামের কাছে ইলেকট্রন আছে দুইটা, বাদ, আউট, গেট আউট। হিলিয়াম প্লাস, ইয়েস, দুইটা ইলেকট্রন ছিল, একটা চলে গেছে, তাহলে একটা ইলেকট্রন আছে, এটা রাইট অ্যান্সার। লিথিয়াম হবে না, তিনটা ইলেকট্রন আছে। লিথিয়াম প্লাসও হবে না, দুইটা ইলেকট্রন আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে খ নাম্বারটা। অ্যান্সার হবে কোনটা? খ নাম্বারটা। আচ্ছা, আবার একই প্রশ্ন দেখছেন, বিভিন্ন বোর্ডে ঘুরে ফিরে আসছে। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড 23 বোর মডেল অনুসারে কোনটির পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়? ইলেকট্রন একটা আছে, কার? হাইড্রোজেন, শুরুতে অপশন আছে, আহা, এটাই তো অ্যান্সার। হিলিয়ামে দুইটা ইলেকট্রন হবে না, বেরিয়ামে চারটি ইলেকট্রন হবে না, লিথিয়ামে তিনটি ইলেকট্রন হবে না, হবে কে? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। তাহলে কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে ক নাম্বারটা, হাইড্রোজেন। নিচের কোনটি প্লাঙ্কের ধ্রুবকের মান? আমরা জানি প্লাঙ্কের ধ্রুবকের মান কত? 6.626 ইন্টু 10^34 জুল সেকেন্ড, অথবা 6.626 ইন্টু 10^27 আর্ক সেকেন্ড। জুল হইল শক্তির এসআই একক, আর্ক হইল শক্তির সিজিএস একক। হ্যাঁ, আপনার যদি এগুলো নিয়ে আরো কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, এই একক টেকক নিয়ে আমাদের মাস্টার সাকিব যে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলে যাবেন, সুন্দর মতো দেখবেন। কি দেখবেন? আপনার সুন্দর মতো দেখবেন, সুন্দর মতো চ্যানেলে যাবেন। চ্যানেলে গেলে কই এই যে অরবিটালের আকৃতি, কোয়ান্টাম সংখ্যা, বোর মডেল, ডি ব্রগলি সমীকরণ, তারপরে আপনার পরমাণুর মডেল, পরমাণুর কণিকা, এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে কথা বলছি। হ্যাঁ, এছাড়া আগে যে প্ল্যাটফর্মে কাজ করতাম, এছাড়া আরো অন্যান্য জায়গায় দেখবেন, ইউটিউবে সার্চ দিবেন, এই মান সব প্রমাণ করে দিছি। ইলেকট্রনের চার্জ কেমনে আবিষ্কার হলো, দুইজন বিজ্ঞান আলাদা আলাদা ভাবে পরীক্ষা করে আবিষ্কার, সেই পরীক্ষাগুলা। হ্যাঁ, ইভিআর এর সূত্র, বড় বড় সূত্র কলেজের, সুন্দর মতো প্রমাণ করে দিচ্ছি। হ্যাঁ, ম্যাক্সিমাম সূত্র কেমিস্ট্রি প্রমাণ করা আছে, ইউটিউবে সার্চ করবেন, দেখবেন চলে আসছে। ঠিক আছে, ওকে। তো আপনারা একটু যদি আরো একটু ডিটেলস জানতে চান, তো ওয়ান শট, আপনার লাস্ট মোমেন্ট, তো আপনার যদি একটু মন চাইছে আমি একটু দেখে আসি, আপনি চাইলে এখান থেকে আমার কাছ থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে অনেক কিছু দেওয়া আছে, হেল্প নিতে পারবেন। আরো ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে পুরো একদম কেমিস্ট্রি বলতে সবকিছু আমার চ্যানেলে থাকবে। ওকে, কোথাও যাওয়াই লাগবে না, কারো কাছে পড়াও লাগবে না, একাই পড়বেন যা আছে কপালে। আচ্ছা, এবার আসেন 45 নম্বর কি বলছে? প্লাঙ্কের ধ্রুবকের মান কত তাহলে হবে? 6.626 ইন্টু 10^34 জুল সেকেন্ড। অ্যান্সার ডান। mvr ইকুয়াল টু nh/2 হ্যাঁ, সমীকরণে এম এর মান কত? এমটা কি? এমটা হলো ইলেকট্রনের ভর, আর ইলেকট্রনের ভর সেটা তো তুমি ছোটবেলা থেকে পড়তেছো, 9.11 ইন্টু 10^28 গ্রাম। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আমার ক নাম্বারটা। হ্যাঁ, এখানে কত সুন্দর, অতি উত্তেজনায় টাইপিস্ট দুইটা অ্যান্সার একই দিয়ে দিছে, দিলাম দুইটা রাইট। ঠিক আছে, পরীক্ষা কিন্তু একটা থাকবে। ওকে, এইচএসসি এর কেমিস্ট্রি ফার্স্ট পেপার এর চ্যাপ্টার 2 এর ওয়ান শট ক্লাস চাই, এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের। আচ্ছা, ইয়ে দিব না, আমার এফআরপি কোর্স চলতেছে, তো অর্থাৎ যারা এইচএসসি 25 তাদের হলো ফাইনাল রিভিশন প্রোগ্রাম শুরু হয়েছে। তাও লাস্ট বেশ কিছুদিন ধরে ওদের ক্লাস নিতে পারি নাই, অসুস্থতার জন্য, নিজের পরীক্ষা ছিল এই কারণে। তো ওদের যখন আমি অধ্যায়টা করাবো, ওই অধ্যায়টা ফ্রি করে দিব, জান, ফ্রি আপলোড করে দিব না, দেখে নিন। ঠিক আছে, টোটাল ওদের যে আমি ক্লাসটা নিব 3 লেকচারে শেষ করে দিব, গুণগত রসায়ন একদম ওয়ান শট, দেখে নিন। ঠিক আছে, জান, কথা দিলাম দিব, তাও একটু মনে করাই দিবেন। হ্যাঁ, একটু কমেন্ট করে বা মেনশন করে অথবা মেসেজ, আমাদের পেজে মেসেজ দিয়ে একটু মনে করাই দিবেন, দিয়ে দেবো না, জান। হ্যাঁ, গুণগত রসায়ন ওয়ান শট ক্লাস একদম A to Z সুন্দর মতো ওয়ান শট ক্লাস দিয়ে দেবো না, জান। ওকে, দোয়া করেন শুধু। পরমাণুতে ইলেকট্রন, আচ্ছা, পরমাণুতে ইলেকট্রন কি করে? বৃত্তাকার পথে ঘুরে। আরে আমরা তো জানি একটা পরমাণুর কেন্দ্র থেকে প্রোটন আর নিউট্রন, আর তার চারপাশে কক্ষপথে কে ঘুরে বেড়ায়? ইলেকট্রন, তাই না? আচ্ছা, তাহলে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কথা রাইট। উপবৃত্তাকার পথে ঘুরে, কথা আরো রাইট। কেন্দ্রমুখী বল অনুভব করে, 100% রাইট। আমরা জানি কেন্দ্র থেকে পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, কেন্দ্রের দিকে ইলেকট্রনকে টানে কেন্দ্রমুখী বলে, তাই না? জি স্যার। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার আমার 1, 2, 3 তিনটাই।
অ্যান্সার কোনটা? 1 2 3 তিনটাই। আচ্ছা, তারপর কি আছে এখানে? একটা বলছে উদ্দীপকটা পড়ো। আমি উদ্দীপক পড়বো না, আমি উদ্দীপক দেখবো। কোনো সমস্যা? সমস্যা নাই। আচ্ছা, বলছে কি এখানে এ বি সি তিনটা শেল আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আচ্ছা, সি শক্তি স্তরে অর্থাৎ n = 3 তৃতীয় শক্তি স্তরে কি বের করতে বলছে? ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলছে। ইলেকট্রনের কি বের করতে বলছে? কৌণিক ভরবেগ বের করতে বলছে। তো কৌণিক ভরবেগের সূত্র আমরা সবাই জানি, mvr = NH/2 এন এর মান তোমাকে বলেই দিছে তৃতীয় শক্তি স্তর। এইচ এর মান আমি খুব সুন্দর মতো জানি, প্লাঙ্কের ধ্রুবক, তাই না? 6.626 × 10⁻34। 2 তো ধ্রুবক, পাই এর মানও আমাদের জানি কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি কি সুন্দর করে মানটা বের করতে পারবো না? মানটা কিন্তু সুন্দর করে বের করতে পারবো। কত আসে একটু দেখি। ওকে, চুয়াল্লিশের অ্যান্সার তো এ নাম্বারই হবে। কেন 44-এ কি হয়েছে? কই 44 কই? হ্যাঁ 44-এ হবে, ঠিক আছে। আর কি ভাই, এই চ্যানেলে এসএসসি ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ফুল বই ওয়ান শট ক্লাস হবে না? ইয়েস, আপনার এই চ্যানেলের মধ্যে আপনি এসএসসির ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথমেটিক্স চারটাই টোটাল বই ওয়ান শট পাবেন। ওইটাই চলতেছে। এই যে আজকে যে ক্লাস নিতেছে, এই দেখেন আপনাদের এরকম এই অধ্যায় যেমন এরকম গান শট নিতেছে এমসিকিউ, প্রত্যেকটা অধ্যায়ের একটা করে যে এমসিকিউ ক্লাস নিব। এই ক্লাস যে করবে পুরোটা, তার আর কিছু লাগবে না। এই ক্লাসে বিগত 10 বছরের টপিক ওয়াইজ বোর্ড কোশ্চেন কি করা হয়েছে? টপিক ওয়াইজ বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা হয়েছে, ঠিক আছে? তো সুতরাং আপনার এই ক্লাসগুলো করলে আর লাগবে না। ওকে, ডান। তো সব তো ঠিকই আছে। ওকে, ডান। এবার আমরা মান বের করতেছিলাম, তাই না? ওকে, চলেন বের করি। ভাই এইচএসসি 26-এর কোন কোর্স এখন রানিং আছে ভাইয়া? না, ইয়ে করবো, এইচএসসি 26-এর জন্য একটা প্ল্যানিং, এই এসএসসি 25টা এই মাসে বিদায় দিব। এসএসসি 25 দিলাম বিদায়, এই মাসে শেষ করে দিব 28 দিনে, ডান। এইচএসসি 25 যারা আছে তাদেরকে 2 মাস কষ্ট করব। আপনাদের ধরে রাখেন ঈদের পরে, হ্যাঁ, রমজান যাবে ইনশাল্লাহ, ঈদটা যাবে, ঈদের পরে একটাই কোর্স নামাবো এইচএসসি 26-এর, এক কোর্সে কেমিস্ট্রি ফুল বই একটা কোর্স ছাড়বো। একদম 6 মাসের একটা কোর্স, যেখানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার A to Z থাকবে, এই একটা কোর্স ছাড়বো, ঠিক আছে? তো ইনশাল্লাহ ওই পর্যন্ত অপেক্ষা করেন। মানটা বসাইছি ইন্টু 6.626 ইন্টু 10⁻34। ওইট, দুষ্টমি করো কেন ক্যালকুলেটর? 2 × 3.14, 3.16 × 10⁻34। কোথায় আছে অপশন? ওই যে খ নাম্বারটা চাই আছে আমার দিকে, এই যে আমাকে দাগাও, দিলাম দাগায়। আচ্ছা, এবার আসি 49 নাম্বার, উদ্দীপকের ঘূর্ণায়মান ইলেকট্রনের ক্ষেত্রে। আচ্ছা, উদ্দীপকের ঘূর্ণায়মান ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন ঘুরতেছে, খুব ভালো কথা। এখন কি সমস্যা হয়েছে? সমস্যা কি বলছে? 1 নাম্বার বলছে ইলেকট্রন বি শক্তি স্তর থেকে সি শক্তি স্তরে গমন করলে শক্তি শোষণ করবে। ইলেকট্রন বি থেকে সি তে গমন করলে শক্তি শোষণ করবে, হ্যাঁ? আচ্ছা, একটু খেয়াল করেন, বি হইল আমার দ্বিতীয় শক্তি স্তর, আর সি হইল আমার তৃতীয় শক্তি স্তর। আমরা পড়ছিলাম ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে শক্তির শোষণ ঘটে। তার মানে আমার প্রথম কথাটা রাইট, ইয়েস। দ্বিতীয় কথা কি বলছে? বি শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ অপেক্ষা বেশি, ইয়েস। শক্তি স্তর বাড়তেছে, কৌণিক ভরবেগের মানও বাড়বে। 2 নম্বরটা রাইট। 3 নম্বর কি বলছে? এ শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ অথবা বিকিরণ কোনোটাই করে না। সুন্দর কথা। ইলেকট্রন যখন একই কক্ষপথে ঘুরে, তখন শক্তি শোষণ বা বিকিরণ কোনোটাই হবে না। হবে কখন? যখন তার মন চাইছে একটু লাফালাফি করবো। সে নিচ থেকে উপরে গেলে শক্তি শোষণ, উপর থেকে নিচে গেলে শক্তির বিকিরণ হয়। আর সে যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরে, তখন শক্তি শোষণ বা বিকিরণ কোনোটাই হবে না। তাহলে আমার 3 নম্বর কথাটা রাইট। তাহলে এখানে অ্যান্সার 1 2 3, আমার 3টাই রাইট, ঠিক আছে? আমার 1 2 3 3টাই রাইট। আর এই যে দাগাইতেছি, যে দাগাই যে পড়াইতেছি, এই স্লাইডটা ইউটিউবে যে আপলোড করবো, ফেসবুকে যে থাকবে, এখানে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, হ্যাঁ, দাগানো এই স্লাইডটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, আপনারা যেন বাসায় প্র্যাকটিস করতে পারেন বা দেখতে পারেন, ঠিক আছে? ডান। হ্যাঁ, ওয়েট কর, আরো আছে, যে সাহিল আছে, আরো অনেকগুলো স্টুডেন্ট আমাকে নক দিছে।
এইচএসসি 26-এর জন্য। তো আমার তো হঠাৎ করে সবকিছু শুরু করা, তো আমি আলান্দাজে হুদা কোর্স এরা নষ্ট করতে চাই না কোয়ালিটি। তো এই কারণে আমি সবাইকে বলছি একটু ধৈর্য ধরতে, একটু ঈদ পর্যন্ত ধৈর্য ধরো, ঈদ পর্যন্ত আনন্দ ফুর্তি যা মন চাই করো। ঈদের পরে আমার কাছে 6টা মাস সময় ইনভেস্ট করো, বোর্ডে কেমিস্ট্রি 200-200 ইনশাল্লাহ সেরা হবেই। হ্যাঁ, শুধু যদি পড়তে পারো ইনশাল্লাহ বোর্ডে 200-200 আমরা কনফার্ম করে আসবো। ঠিক আছে, তো এই হলো আমার টার্গেট, একটাই কোর্স ছাড়বো এইচএসসি 26-এ। ওকে, এবার আসি 49 গেল, চলেন 50 বাবাজি কি বলছে দেখি। নতুন টপিক, হ্যাঁ 50-এ আসছে আমাদের পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। পরমাণুর শক্তি স্তরে এবার ইলেকট্রন বিন্যাস এই টপিকে আসছে। চলেন দেখি কি কি আসছে আর কি কি করা যায়। এম শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? আমরা জানি প্রথম 4টা শক্তি স্তরকে কে, এল, এম এবং এন বলে। তো বলছে এম শক্তি স্তর, এম মানে তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2 ইনটু তৃতীয় মানে 3 স্কয়ার, তাহলে কয়টা? 18টা। তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে আমার 18টা। পরমাণুর এন শেলে কয়টি উপশক্তি স্তর থাকে? এন মানে কত নম্বর শেল? 4 নাম্বার। তাহলে এন এর মান যদি 4 হয়, এল এর মান কত হয় স্যার? আমরা জানি এল বের করার সূত্র কি? 0 থেকে এন মাইনাস 1 পর্যন্ত। তাহলে এখানে 4 মাইনাস 1 কত? 4 মাইনাস 1 কত? 4 মাইনাস 1 মানে হইলো 3। তাহলে 0, 1, 2, 3। আমরা জানি চতুর্থ শক্তি স্তরের জন্য এস, পি, ডি এবং এফ 4টা শক্তি স্তরের রাইট, 4টা শক্তি স্তর হয়। তাহলে কয়টা উপশক্তি স্তর আছে? 4টা। হ্যাঁ, এন ইকুয়াল টু এন শেলের জন্য অর্থাৎ চতুর্থ শক্তি স্তরের জন্য আমার এস, পি, ডি, এফ 4টা উপশক্তি স্তরই আছে। ঠিক আছে, অ্যান্সার হবে 4। ওকে, ডান। এবার আসেন, কপারের এন কক্ষপথে কতটি ইলেকট্রন আছে? কপার ভদ্রলোক, চলেন একটু দেখি। কপার হলো কত? কপার হলো আমার 29। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d তে আগে যাবে না, আগে আউপবর্ণিত 4s এ যাবে। তাহলে 2, 2, 4, 6, 10, 12, 18। আমরা জানি কপার আর ক্রোমিয়াম কি ব্যতিক্রম, এখানে একটা যায়, এখানে 10টা পরিপূর্ণ করে। তাহলে একটু খেয়াল করেন এর এন কক্ষপথে কতটি ইলেকট্রন আছে। এন মানে কি? চতুর্থ শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তরে কয়টা আছে কপারের? দেখেন তো, চতুর্থ শক্তি স্তরে আছে আমার একটা। তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে ঘ। হ্যাঁ, কপারের এন কক্ষপথে চতুর্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, তাই না? জি স্যার। ওকে, আয়রনের এম শেলে কতটি ইলেকট্রন থাকে? আয়রনের এম শেলে কতটি ইলেকট্রন থাকে? আয়রন কত স্যার? আয়রন হলো আমার 26। তাইলে ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d তে আগে যাবে না, আগে 4s পূরণ করবে। দেন 6, 2, 8, 2, 10, 12, 18, 19, 20 আর 6, 26। তো আমাকে বলছে এম শেল, এম মানে কত স্যার? হ্যাঁ, কে মানে প্রথম, এল মানে 1, 2, 3 আর কি 4, তাই না? তাহলে আমার এম শেল মানে তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর দেখেন, তৃতীয় শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে? 6 × 12 আর 2 কত? 14। অ্যান্সার হবে কয়টা? অ্যান্সার হবে আমার 14টা। হ্যাঁ, আয়রনের এম শেলে তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে স্যার? ইলেকট্রন আছে হলো আমার 14টা। আশা করি বুঝাইতে পারছি। ওকে, যাই 54 নম্বরে চলে যাই। আচ্ছা, চলেন 54 নম্বরে যাই। Mn2+ এর শেলে কতটি ইলেকট্রন আছে? কোন শেলে? Mn2+ এর কোন শেল? কোন শেলটা এখানে টাইপিং এ আসে নাই, তাহলে এটা বাদ দিলাম। বুঝছেন, ইলেকট্রন বিন্যাস করবেন, যেই শেলের কথা বলবে সেই শেলের কি করবেন আপনি দেখবেন যে ওখানে কত ইলেকট্রন আছে। ঠিক আছে, ডান। 55 নম্বর দেখি, এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গমন করবে? হ্যাঁ, আচ্ছা, এল মানে কত নম্বর শক্তি স্তর? হ্যাঁ, আমরা জানি কে, এল, এম আর কে, এন, তাই না? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। খেয়াল করেন এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ কখন ঘটে? যখন উচ্চ থেকে নিম্নে যায়। আর শোষণ কখন ঘটে? নিম্ন থেকে উচ্চতে গেলে। যেহেতু বিকিরণের কথা বলছে, তার মানে এল মানে কি? দ্বিতীয় শক্তি স্তর। আর বিকিরণ ঘটাইতে গেলে অবশ্যই কি করতে হবে? বিকিরণ ঘটাইতে গেলে অবশ্যই
উচ্চ থেকে নিম্নের দিকেই যাওয়া লাগবে, তার মানে যাইতে হবে 2 থেকে 1 এর দিকে, কে এর দিকে যাইতে হবে, অ্যান্সার হবে কে। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ক নাম্বারটা, পটাশিয়াম কে শেল। ঠিক আছে, ডান। কপার অ্যান্ড ক্রোমিয়ামে কেন ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হয়? আমরা জানি অরবিটাল গুলা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় অধিক স্টেবল থাকে, সুস্থিত থাকে। তো ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে দেখা যায় তার ডিতে ইলেকট্রন একটাই থাকে, ক্রোমিয়ামের ক্ষেত্রে অর্ধপূর্ণর কাছাকাছি 4টা, আর কপারে থাকে পরিপূর্ণর কাছাকাছি 9টা। তো সে স্টেবল হওয়ার জন্য, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হওয়ার জন্য সে তার পরবর্তী শেল থেকে, 4s এর কাছ থেকে একটা ইলেকট্রন নিজে থেকে টেনে নেয়। এই কারণে ব্যতিক্রম হয়। ঠিক আছে, আশা করি বুঝছেন, আশা করি বুঝছেন। ফ্লোরিন আয়নটিতে, আচ্ছা ফ্লোরিন আয়ন যেহেতু বলছে, তাহলে ফ্লোরিন তো কখনো আয়ন হবে না, তাহলে ফ্লোরাইড হবে। তাহলে এটা হলো মাইনাস, হ্যাঁ এই জায়গাটা এটা হলো F মাইনাস। এটা হলো আসলে জিনিসটা হলো এটা হলো এই বুঝাইতে চাইছি এরকম, এই মাইনাসটা নিচে নেমে গেছে। ঠিক আছে, মাইনাসটা নিচে নেমে গেছে। আচ্ছা ফ্লোরাইড আয়নটিতে ইলেকট্রন সংখ্যা কতটি? হ্যাঁ ফ্লোরাইডের পারমাণবিক সংখ্যা কত? 9। তাহলে ইলেকট্রন কি মাইনাস 9টা তো আছেই, তার সাথে মাইনাস থেকে একটা বেশি আছে, তাহলে অ্যান্সার হবে কয়টা? 10টা। কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আমরা আহ্বান নীতি অনুসারে জানি, হ্যাঁ ইলেকট্রন গুলা ক্রমান্বয়ে নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। যে অরবিটালের শক্তি কম, ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। যে অরবিটালের শক্তি বেশি, ইলেকট্রন সেখানে পরে প্রবেশ করবে। স্যার বুঝবো কেমনে কোন অরবিটালের শক্তি কম আর কোনটা বেশি? n+l এর মাধ্যমে অরবিটালের শক্তি নির্ণয় করা যায়। যার n+l এর মান বেশি, সে অরবিটালের শক্তিও বেশি, ইলেকট্রন সেখানে পরে প্রবেশ করবে। আর যার n+l এর মান কম, সে অরবিটালের শক্তিও কম, ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। যদি স্যার শক্তির স্তর সমান হয়ে যায়, সরি যদি শক্তির মান সমান হয়ে যায়, যদি কখনো n+l এর মান দুইটা অরবিটালের সমান হয়ে যায়, তখন দেখতে হবে কার n এর মান কম। যার n এর মান কম, ইলেকট্রন সেখানে আগে যাবে। শেষ, এই হলো আমার আহ্বান নীতি। তো চলেন আমার একটু খেয়াল করেন, আমরা জানি এস মানে হলো এল এর মান 0, পি মানে হলো এল এর মান 1, ডি মানে হলো এল এর মান 2, আর এফ মানে হলো এল এর মান 3। এই হলো আমার 0 1 2 3 এস পি ডি এফ। দেখেন এখানে 5 আর এস মানে কি 0, তাহলে 5 প্লাস 0, এই অরবিটালের শক্তি হলো 5। 4p 4 প্লাস পি মানে 1, তাহলে 4 যোগ 1 কত? 5 এর শক্তি। 5d, 5d মানে 5 আর কত? 5 যোগ 2 মানে হইলো 7। 4f, f মানে 3, তাহলে 7। তাহলে এই 4 জনের ভিতর আমার কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আমরা জানি যে অরবিটালের শক্তি কম, ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। তার মানে 5 আর 7 এর ভিতর 7 তো বড়, তাহলে আগে এই দুটো বাদ। এবার যদি কখনো আমার শক্তির মানটা সমান হয়ে যায়, n+l এর মানটা সমান হয়ে যায়, তখন আমার যার n এর মান কম, এখানে n এর মান 5, n এর মান 4, তাহলে কম কার? এটার। তাহলে আমার অ্যান্সার হবে গ নাম্বারটা। হ্যাঁ যদি কখনো n+l এর মান একই হয়ে যায়, শক্তি সমান হয়ে যায়, তখন যার n এর মান ছোট, ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। ঠিক আছে, আমি একটু পানি খাই, দাঁড়া, পিপাসা লাগছে। ওকে, এবার আসেন কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আবার সেম প্রশ্ন, সেম বাট ডিফারেন্ট। 4s তার মানে 4 প্লাস s মানে 0, তার মানে শক্তি 4। 4 প্লাস 1 তার মানে শক্তি 5। 3 প্লাস ডি মানে এল এর মান কত? 2, তাহলে 3 যোগ 2 কত? 5। 5s, তাহলে 5 প্লাস 0 কত? 5। মাশাআল্লাহ, তিন জনের অ্যান্সারই 5। সবচেয়ে ছোট তো এটা, তার মানে অ্যান্সার এটা বুঝে যাইতেছে। যার শক্তি কম, ইলেকট্রন সেখানে আগে যাবে, অ্যান্সার হবে ক নাম্বারটা। ইয়াস। কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আবার একই রকম প্রশ্ন। আচ্ছা 4 যোগ ডি মানে কত? ডি মানে 2, তাহলে এটা হলো 6। 5 প্লাস 0 তার মানে কত? 5। 4 প্লাস 3 কত? 7। 5 প্লাস 1 কত? 6। তাহলে ছোট কোনটা? 5 6 7 এর ভিতর 5 সবচেয়ে ছোট, অ্যান্সার হবে কোনটা? 5s, তাই না? অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে স্যার 5s, গ নাম্বারটা।
এখানে বলছে 60 নম্বরটা কি বলছে, 60 নম্বরটা বলছে n-1 d10 ns1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে কোন মৌলটি? আপনারা জানেন এই যে ব্যতিক্রম হয়েছে, ডি অরবিটালটা পরিপূর্ণ হওয়ার জন্য ফোরেস্ট থেকে ইলেকট্রন নিজে দিকে টেনে নিছে। কার এটা? এটা কার? কপার। হ্যাঁ, কেন কপার? যদি ক্রোমিয়াম হইতো তাহলে সে দিত n-1 d5 আর ns1 দিত 24, তাহলে আমি বুঝতাম এটা হলো আমার ক্রোমিয়াম। আর যেহেতু দিছে n-1 d10, তার মানে বুঝতে হবে এটা কার? এটা হলো কপার। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে গ নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে গ নাম্বারটা, কপার। ঠিক আছে, ইয়েস, মাশাআল্লাহ আসিফ সবগুলা পারতেছে, প্র্যাকটিস করতেছে, গুড। n=3 হলে কোন অরবিটালটি অসম্ভব? আচ্ছা, n=3 হইলে n এর মান যখন 3, l এর মান কি হয়? 1 কম হয়, তাহলে 0 1 2, তাহলে s p আর d সম্ভব, তাহলে 3s 3p 3d সম্ভব, 3s 3p আর 3d সম্ভব। সম্ভব না কে? সম্ভব না 3f। তাহলে এটা ক্রস দিলে মনে হবে কি আমি বলছি অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে আমার ঘ নাম্বারটা 3f। ঠিক আছে, n-1 d2 ns2 ইলেকট্রন বিন্যাস n=4 হলে মৌলটি নিচের কোনটি? তাহলে এখানে 4 - 1, তাই না? তার মানে এটা হলো আমার 3d2 আর 4s2। এটা কেডা? কে হবে বলেন? 3d2 4s2 কে হবে? হ্যাঁ, কে হবে বলেন? আর্গন 18, তারপর 3d 4s, 18 2 20 আর 2 22, 22 কে? স্ক্যানাডিয়াম, তারপর কে? টাইটেনিয়াম, তারপর কে? কি দিছে? 18 19 20 21 22। হ্যাঁ, n-1 d2 ns2 ইলেকট্রন বিন্যাস n-4 হলে মৌলটি নিচে কোনটি? আচ্ছা, তাহলে 3d2 ns2। হ্যাঁ, আচ্ছা, তো 1s2 2s2 2p6 3s2 3p6, 18 গেল, 2 20 আর 2 22, 22 হলো স্ক্যানাডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম। টাইটেনিয়াম আমার, ও এই প্রশ্ন কি ভুল আছে? 22 প্রশ্ন কি ভুল আছে? দেখেন তো, ওই আসিফ দেখ কোথায় সমস্যা। রাইট অ্যান্সার নাই, তাই না? ভুল করছে, সি সি সি, এই বয়সে এসে ভুল করতেছে। ক শিওর তো? ভুল করছে শিওর? দেখে নেন, দেখে বললেন। আচ্ছা, রাইট অ্যান্সার নাই, ভুল করছে, ঠিক আছে, ইয়াস। ওকে, এবার আসেন, ভ্যানাডিয়াম মৌলটির শেলে কয়টি ইলেকট্রন থাকে? স্ক্যানাডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়াম কত স্যার? 23। তাইলে আমার কি হবে? আর্গন 3d 4s, 18 আর 2 কত? 20, তারপর কে? 8 3 23। স্ক্যানাডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম 23। তাইলে কি বলছে? ভ্যানাডিয়াম মৌলটির শেলে কয়টি ইলেকট্রন থাকে? কোন শেল? কোন শেল সেটা তো বলে নাই, তার মানে শেষ শেলের কথাই বলছে। 4s কয়টা? 2টা। 4s কয়টা? 2টা। ভ্যানাডিয়ামের m শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? ভালো কথা, m মানে কি? n মানে তৃতীয় শক্তি স্তর। হ্যাঁ, KLMN তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? ভ্যানাডিয়ামের m শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? চলেন দেখি। ভ্যানাডিয়াম তো 23, 1s2 2s2 2p6 3s2 3p6, আগে যাবে 4s এ, 4s2 দেন 3d3। তাহলে দেখেন এর এম শেলে তৃতীয় শক্তি স্তরে কত ইলেকট্রন আছে? 6 7 8 9 10 11। তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে 11টা। তাহলে 64 অ্যান্সার হবে খ। 64 অ্যান্সার হবে কত? খ। ইয়েস, টাইটেনিয়াম 22, ইয়েস। আয়রন 3+ আয়নের এম শেলে কতটি ইলেকট্রন রয়েছে? আয়রন 3+, আয়রন 3+, তাহলে আমার 1s2 2s2 2p6 3s2, এই বেদব দুষ্টামি করে, কত বড় সাহস! 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। আয়রন হলো 26, তার মানে 26 ইলেকট্রন থাকার কথা, কিন্তু 3+ মানে 3টে ইলেকট্রন কমে গেছে,
তাইলে 4s থেকে যাবে 2টা আর 3d থেকে যাবে 1টা, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়াবে এরকম। তাহলে কি বলছে, এম শেলে অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে কয়টা আছে দেখি, 2 আর 6 কত, 2 আর 6 8 আর 5 কত 13, তাই না? এই যে এম শেল তৃতীয় শক্তি স্তর, তাহলে 6 5 11 আর 2 কত 13, তাহলে অ্যান্সার হবে কয়টা, অ্যান্সার হবে 13টা। 65 অ্যান্সার হবে গ। 65 অ্যান্সার কত হবে স্যার, 65 অ্যান্সার হবে স্যার আমাদের গ। ওকে, ডান ডান। এবার আসেন 66, কোবাল্ট 2+ এর ইলেকট্রন বিন্যাসে এম শেলে কয়টি ইলেকট্রন আছে? কোবাল্ট 2+, কোবাল্ট কত, স্ক্যানাডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, তারপর কি আয়রন, কোবাল্ট, নিকেল, কপার। কথা শোনা যাচ্ছে না? কথা শোনা যায়? কথা শোনা যাচ্ছে না? যায় তো। কথা শোনা যায়? কথা শোনা যাচ্ছে না? যায় তো। পড়ানোর সময় ডিস্টার্ব করে, লাইভটা বন্ধ হয়ে গেল কেন? সাউন্ড ক্লিয়ার। পড়ানোর সময় ডিস্টার্ব করে, লাইভটা বন্ধ হয়ে গেল কেন? সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, বোর্ড দেখা যাইতেছে? বোর্ড ক্লিয়ার দেখা যাইতেছে? প্রবীণরা নষ্ট করে দিল, বেদ্যপ। ওকে, যাই হোক, কথা ক্লিয়ার আছে না? কথা ক্লিয়ার আছে তাই তো? ডান। কথা ক্লিয়ার আছে না? কথা ক্লিয়ার আছে তাই তো? ওকে, ডান। এবার আসেন, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে ব্যতিক্রম? আমরা জানি আপনাদের কি কি আছে, কপার আর ক্রোমিয়াম, তাই অ্যান্সার কোনটা, ঘ নাম্বারটা। নিচের কোন মৌলটি ইলেকট্রন বিন্যাস টুইন স্কয়ার সূত্রকে সমর্থন করে না? টুইন স্কয়ার সূত্রকে সমর্থন করে না কে? কে হবে অ্যান্সার বলেন তো? অ্যান্সার কি হবে, পটাশিয়াম। অ্যান্সার কি হবে, পটাশিয়াম। কেন? দেখেন 3D তে না গিয়ে আগে কোথায় যায়, 4s এ। 3D তে না গিয়ে কোথায় যায়, 4s এ। দেখেন আমার 3D তে না গিয়ে যে 4s এ গেল, এখানে কার প্রভাব পড়তেছে দেখেন তো, ক্লোরিনে কি কোনো প্রভাব পড়ছে? হ্যাঁ, ক্লোরিনে কি 4s মধ্যে যাওয়া লাগছে? লাগে নাই। আমার ফ্লোরিনে কি যাওয়া লাগছে? লাগে নাই। আমার সোডিয়ামে কি যাওয়া লাগছে? লাগে নাই। লাভবনীতি মানতে হয়েছে কার, পটাশিয়ামের। তখন পটাশিয়ামের ক্ষেত্রে কি হয়, তখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখা যায় 1s2 2s2 2p6 3s2 3p6, আগে 3d তে না গিয়ে চলে যায় কোথায়, 4s এ, তাই না? এই তো আমার পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা জানি টুইন স্কয়ার সূত্র মানে প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকতে পারে, প্রথম শক্তি স্তরে 2টা আছে, ঠিক আছে। দ্বিতীয় শক্তি স্তরে 8টা থাকতে পারে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা আছে, ঠিক আছে। তৃতীয় শক্তি স্তরে 18টা থাকতে পারে, কিন্তু আছে কয়টা, 6 আর 2 8টা। ব্যতিক্রম হয়ে গেছে না, উল্টাপাল্টা হয়ে গেছে না? জি স্যার। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে আমার ঘ নাম্বারটা। হ্যাঁ, অ্যান্সার হবে ঘ নাম্বারটা। কথা আসতে শোনা যাইতেছে তাই না? আমি বুঝতেছি কথাটা। দাঁড়ান, কথা আসতে শোনা যাইতেছে তাই না? আমি বুঝতেছি কথাটা। এবার দেখেন তো, এবার দেখেন তো, হ্যাঁ কথা তো কানেক্ট হয় নাই তখন, এখন শোনা যায়? এবার দেখেন তো, এবার দেখেন তো, হ্যাঁ কথা তো কানেক্ট হয় নাই তখন, এখন শোনা যায়? এখন শোনা যাইতেছে তাই না? এবার দেখেন তো, এখন ক্লিয়ার, ইয়েস ইয়েস, এখন